হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে কোষ রসায়ন পড়ব, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে কী পড়বা আমি হচ্ছে পুরোটা বলে দিব। ফার্স্ট অফ অল দেখো, এগুলো তো কমন সেন্স, এগুলো পড়ার কিছু নেই। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, সিম্পল। এখান থেকে যেই জিনিসটা মনে রাখবে সেটা হলো যে প্রোটোপ্লাজমের প্রায় 69% পানি, ঠিক আছে? 60 থেকে 90% পানি, ঠিক আছে? তো আর হলো আমাদের মেনলি হচ্ছে 17টি মৌল থাকে, যেগুলো মানে সলিড ম্যাটার্স হিসেবে থাকে, ঠিক আছে? এখান থেকে আর কিছু পড়ার নাই। আর হচ্ছে জীবনে এই জিনিসটা ইম্পর্টেন্ট, অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা? 92টা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আর কিছু পড়ার নাই। তারপর হচ্ছে এটা মনে রাখতে পারো, এলিমেন্টের একবার পড়লেই মনে থাকবে, কারণ এগুলো তোমরা পড়ে আসছো। এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ যা তার বৈশিষ্ট্য ধরে রাখতে পারে তা হলো অ্যাটম বা পরমাণু, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে রাসায়নিক বন্ড কত প্রকার, এই যে আয়নিক 3টা বন্ডগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তারপর হচ্ছে এই এগুলো তো জানোই, কোভালেন্ট বন্ডে পোলার কোভালেন্ট হতে পারে, নন পোলার কোভালেন্ট হতে পারে। তারপর হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে? তারপর হচ্ছে এই দুইটা ইম্পর্টেন্ট। পেপটাইড বন্ড হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার বন্ড, আর গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে এই যে মনোস্যাকারাইড আছে, মানে আমাদের কার্বোহাইড্রেট যেগুলো আছে, কার্বোহাইড্রেটে মনোস্যাকারাইডের দুইটা মনোস্যাকারাইডের মাঝে বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে, ঠিক আছে? এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে? এই দুইটা মনে রাখবে, ঠিক আছে? তারপর এটা তো জানো, কোনো জৈবশীল ক্রিয়ার গ্রুপকে কী বলা হয়? ফাংশনাল গ্রুপ বলা হয়, ওকে? আচ্ছা, এরপর এখানের পর হচ্ছে এখানে আর কি আছে দেখো, এখানে হচ্ছে এগুলো কিছু পড়ার নাই, এগুলো আসে না, এখান থেকে ক্রস দিলাম, ওকে? খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা দেখো, কার্বোহাইড্রেট কি? দেখো, কার্বোহাইড্রেট বলতে মানে আমি তোমাদেরকে যদি বলি, শর্করা অর্থ হচ্ছে, মানে তোমরা নুই চিনো, মানে পাথর আর কি। শর্করা হচ্ছে পাথরের মতো, তো তুমি কিন্তু খেয়াল করে দেখো, চিনি কিন্তু পাথরের মতো, ওইখান থেকেই শর্করা শব্দটা আসছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে তোমার যেই জিনিসটা জানা লাগবে, কার্বোহাইড্রেট কি? তো কার্বোহাইড্রেট মেনলি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, ঠিক আছে? এই যে যেখানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত থাকে 1:2:1, ঠিক আছে? 1:2:1 এই অনুপাতে থাকে। খুবই ইম্পর্টেন্ট অনুপাত, এটা মনে রাখা লাগবে। তো এরকম একটা উদাহরণ দেখো, এই যে 1:1, ঠিক আছে? তবে এখানে এক্সেপশন আছে, তবে অনেক যৌগ আছে যে এমন অনুপাত না থাকলেও সেটা কি কার্বোহাইড্রেট, যেমন কি সুক্রোজে কিন্তু কি এরকম রেশিও নেই, কিন্তু এটা কি কার্বোহাইড্রেট, তো এটা মনে রাখা লাগবে। আবার এমন অনুপাত থাকলেও কি সেটা কার্বোহাইড্রেট নাও হতে পারে, তো এটাও মনে রাখবা। ফর্মালডিহাইড, দেখো এখানে দেখো, দুইটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন, কিন্তু তাও কি এটা না, কার্বোহাইড্রেট না, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে এগুলো, ঠিক আছে? তো এখানে মনে রাখবা, আধুনিক এই নাইট্রোজেন, সালফার সমৃদ্ধ কিছু যৌগকে কার্বোহাইড্রেটে অন্তর্ভুক্ত করা হয়, এটা মনে রাখার দরকার নেই। কার্বোহাইড্রেট কাকে বলে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, এটা একটু মনে রাখবা, কার্বোহাইড্রেট কাকে বলে, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের কি অসুবিধা হচ্ছে, আমি আগের চ্যাপ্টারগুলোতে হচ্ছে একটু গিয়াভাবে দাগাইছি, অনেক রাফলি। তোমাদের যদি দরকার হয় আমি ওগুলো হচ্ছে সুন্দরভাবে দাগিয়ে দিতে পারবো, ঠিক আছে? বাট সুন্দরভাবে দাগানোর কিছু নাই, দাগানো বই পাবা। আমি জাস্ট হচ্ছে কোন জিনিসটা ইম্পর্টেন্ট ওগুলো একটু বলে দিচ্ছি, তোমরা সাথে সাথে দাগাই ফেললে বেটার হয়, ঠিক আছে? তো কার্বোহাইড্রেটের নামকরণ করা হয়েছে কোত্থেকে? হাইড্রেটস অফ কার্বন, মানে কার্বনে তুমি যখন হচ্ছে পানি যোগ করবা তখনই হচ্ছে এটা গিয়া হবে। দেখো আমি বলি, এই দেখো কার্বন, এটার সাথে যদি তুমি পানি যোগ করো, তুমি কিন্তু কার্বনের স্কেলেটাল ফর্মুলাটা পাচ্ছ, তাই না? এই জন্য এটাকে বলা হয় কি হাইড্রেটস অফ কার্বন, ঠিক আছে? আচ্ছা, তো পানির সাথে এক অণু কার্বন অনুপাতে বিভিন্ন, এই যে যা আমি এখন যা বললাম সেটা, এগুলো একটু পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট। অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80% কি কার্বোহাইড্রেট, এটা মনে রাখবা। তারপর খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বাদ দেওয়ার কিছু নেই, ঠিক আছে? এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কী দেখো, তুমি চিনি দিয়ে মনে রাখো, দেখো দানাদার, চিনি দানাদার, তাইলে কি এটা দানাদার হবে, কার্বোহাইড্রেট দানাদার। এই যে শর্করা মানে হচ্ছে নুড়ি, পাথর হচ্ছে দানা না, ছোট ছোট। তারপর তন্তুময়, তন্তুময় কোনটা আছে? সেলুলোজ হচ্ছে তন্তুময়, আবার পাউডার জাতীয় পদার্থ, ঠিক আছে? তারপর হচ্ছে এরা স্বাদে মিষ্টি, ঠিক আছে? সুক্রোজ স্বাদে মিষ্টি বা স্বাদহীনও হতে পারে। সেলুলোজ কিন্তু হচ্ছে ওই যে কাঠে পাওয়া যায়,
ও কাঠে তো আর মিষ্টি থাকবে না, তাই না? তো স্বাদহীন হতে পারে। বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে ওই যে অঙ্গার কি চিনো তুমি? ওই যে কয়লা বলি না, কয়লাতে পরিণত হয়, মানে এগুলো কালো হয়ে যায়। অঙ্গার মানে হচ্ছে কয়লা, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে অধিকাংশ পানিতে কি অদ্রবণীয়, কিন্তু মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। মানে দেখো, মানে কার্বোহাইড্রেট পানিতে হচ্ছে সলিউবল না, বাট মনোস্যাকারাইড যেগুলো আছে এগুলো তো কার্বোহাইড্রেট ওয়ান কাইন্ড অফ, ওগুলো কিন্তু কি পানিতে সলিউবল, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিডের সাথে মিশে এস্টার তৈরি করে, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এস্টার তৈরি করে। তারপর হচ্ছে আলোক সক্রিয়, আলোক সমানতা প্রদর্শন করে, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এগুলো একদম মাস পাড়া লাগবে তোমাদের, ওকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ। দেখো, এটা আমি হচ্ছে তোমাদের রিলেট করে পড়িয়ে দিই, তাহলে হচ্ছে তোমাদের বেশি মনে থাকবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো, জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। আমরা কার্বোহাইড্রেট সবসময় খাই, যেমন ভাত, চিনি, তারপর হচ্ছে রুটি, এগুলো খেয়ে কিন্তু আমরা বাঙালিরা বেঁচে আছি। তো এটা কি শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। কমন সেন্স, সাপোর্টিং টিস্যু গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। দেখো, উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হচ্ছে, আমরা কোষ প্রাচীর পড়ে আসছে না, কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর যেটা আছে সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। তো এটা কী করতেছে, উদ্ভিদের সাপোর্টিং টিস্যু যেগুলো আছে এটার গাঠনিক উপাদান হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এরপর উদ্ভিদ দেহে গঠনকারী পদার্থগুলো কার্বন কাঠামো হিসেবে কাজ করে। এই যে কোষ প্রাচীরকেই বলছে, ঠিক আছে? গঠনকারী পদার্থে কার্বন কাঠামো হিসেবে কাজ করে। প্রাণীর সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট বলতে যে বিভিন্ন, তোমরা যখন হায়ার স্টাডিসে তুমি যখন এমবিবিএসে চান্স পাবা বা বিডিএসে চান্স পাবা, তখন দেখবে হচ্ছে কন্ড্রোইটান সালফেট, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে লুব্রিকেন্ট আছে, মিউকোপলিস্যাকারাইড। তো সন্ধিস্থলে ওগুলো থাকে, মানে আমাদের জয়েন্টে থাকে, তো ওগুলো লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। এই যে আমাদের দেহে মানে গ্লাইকোজেন হিসেবে কিন্তু মানে কি গ্লুকোজ স্টোর থাকে, ওটাও গ্লুকোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট, তাহলে সঞ্চয়ী পদার্থ হিসেবে থাকে, ঠিক আছে? আচ্ছা, ক্যালভিন চক্র, ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোজ গ্লাইকোলাইসিস হয়ে দিয়ে শক্তি উৎপন্ন হয়, তাহলে অবশ্যই কি ক্যালভিন চক্র, ক্রেবস চক্র এসবে গ্যা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা একটু জানাইও, মানে এই তোমাদের প্রথম চ্যাপ্টারে এরকম কি তোমরা প্রত্যেকটা কাজ হচ্ছে ডিটেলসে বুঝে নিতে চাও কি না, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হয় পড়তে আর কি। আচ্ছা, ঠিক আছে? তো এখান থেকে এগুলোই। তারপর দেখো, এখানে আরও আছে বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে, ঠিক আছে? এই যে যেমন কি এটিপিতে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? এগুলোতে কি ওই পেন্টোজ সুগার, রাইবোজ সুগার এগুলো যুক্ত হয়, তাহলে কোএনজাইমের গাঠনিক উপাদান হিসেবে থাকে, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে, মানে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়, এটিপি তো হচ্ছে মেটাবলাইজ করে, মেটাবলিজমের এনার্জিটা প্রোভাইড করে, তো এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ওই যে যা পড়ে আসলাম, কোষ প্রাচীর, সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, ব্লা ব্লা ব্লা, এগুলো কি প্রধান উপাদান হিসেবে কাজ করে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান, এই যে যা বলে আসলাম এখনই, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট। রাইবোজ সুগার বলি না আমরা, ডিঅক্সি রাইবোজ সুগার বলি, এগুলো কিন্তু কি কার্বোহাইড্রেট, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে কার্বোহাইড্রেট সঞ্চয় করে স্বাভাবিক প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। এটা আমরা পড়বো, ছত্রাক হচ্ছে গ্লাইকোজেন যেই স্টোর করে, ওটা আমরা হচ্ছে কিসে পড়বো, ওই যে অ্যালগি ফানজাই চ্যাপ্টারে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আমাদের মৌলিক চাহিদা এসব কার্বোহাইড্রেট থেকে আসে। অবভিয়াসলি সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। দেখো, প্রাথমিক প্রাচীর ক্রিয়েট করতেছে, তাহলে অবশ্যই কি মানে প্রোটেকশন দিচ্ছে, একটা ব্যারিয়ার দিচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা, তারপর এখান থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা 100% ইম্পর্টেন্ট, মানে এই জিনিসটা পারে লাগবে তোমার, ঠিক আছে? আচ্ছা, কার্বোহাইড্রেট হচ্ছে স্বাদের ভিত্তিতে সুগার আর নন সুগার। কমন সেন্স, দেখো, সুগার মিষ্টি হতে পারে বা মিষ্টিহীনও হতে পারে, ঠিক আছে? তারপর রাসায়নিক গঠন অনুর উপর ভিত্তি করে, মানে রাসায়নিক গঠন মানে এটা কিভাবে যুক্ত হচ্ছে ওইটার উপর ভিত্তি করে হচ্ছে কয়েকভাবে আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। অলিগো মানে কি 10টার কম কি এই মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে, আর পলিস্যাকারাইড মানে 100টার বেশি বা 10টার বেশি, হোয়াট এভার, এটা আমি ঠিক খেয়াল নাই, দেখবো আর কি। 100টার বেশি যুক্ত হলে পলিস্যাকারাইড, ঠিক আছে? তারপর বিজারণ ক্ষমতা, মানে অন্য কোনো একটা সাবস্টেন্সকে মানে রিডিউস করতে পারে কিনা, ওইটার উপর ভিত্তি করে হচ্ছে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। মাস্ট মনে রাখতে হবে,
এই রাসায়নিক, তোমার এরকম প্রশ্ন আসে, এটা হচ্ছে আমি ভুল করছিলাম বুঝছো, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে মানে কত প্রকার, এটা হচ্ছে 4 প্রকার মনে রাখবা, ঠিক আছে, বাকি সব 2 প্রকার, এটা 4 প্রকার বাকি সব 2 প্রকার। আর এখান থেকে হচ্ছে তুমি এই ইয়াটা খেয়াল রাখবা, এই উদাহরণগুলো দেখো, ডাইস্যাকারাইড উদাহরণ কি, সুক্রোজ, সুক্রোজ কি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ যুক্ত হয়, সেলোবায়াস, ম্যালটোজ, তারপর অলিগোস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, ঠিক আছে, পলিস্যাকারাইড আছে। এখন পলিস্যাকারাইডের মধ্যে আবার 2টা আছে, একটা গঠন সহায়ক যেটা আমাদের বিভিন্ন কাঠামো গঠন করে, ওটা হচ্ছে সেলুলোজ পেকটিন, আর যেটা সঞ্চিত থাকে মানে স্টোর হয়ে থাকে আমাদের দেহে, সেটা হলো যে স্টার্চ, গ্লাইকোজেন, ঠিক আছে। তো এগুলো একটু খেয়াল রাখবা, খুবই ইম্পর্টেন্ট, বারবার পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তো এগুলো গেল, এখান থেকে কি পড়ার আছে, এখান থেকে কী করবা, বেনিডিক, এই যে আমরা এখন পড়বো হচ্ছে কি এই যে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার, ঠিক আছে। এখান থেকে যেই জিনিসটা করবা সেটা হলো যে দেখো, ওই যে পড়ে আসলাম সুগার, নন সুগার। এখন দেখো সুগার হলে কী হবে, স্বাদে মিষ্টি হবে, আর আমরা সুগার কি দানাদার, ঠিক আছে, মিষ্টি দানাদার, আর চিনি কিন্তু পানিতে কি দ্রবীভূত হয়, তাহলে দ্রবণীয়। এর উদাহরণ কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর এরা কি উল্টা হবে না, স্বাদে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। ওকে, শেষ। তারপর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা হয়, ঠিক আছে। তো এগুলো কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা, মনোস্যাকারাইড দেখো, মনোস্যাকারাইড মানে হচ্ছে মনো মানে এক, স্যাকারাইড মানে চিনি, ঠিক আছে, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে, মানে মনোস্যাকারাইড কাকে বলে, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে যে কার্বোহাইড্রেটকে যদি তুমি হাইড্রোলাইসিস করো, তো কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, আর কোনো মানে এটাকে ভাঙলে আর ছোট কোনো তুমি সরল কার্বোহাইড্রেট পাবা না, সেটাকেই বলে কি, মনোস্যাকারাইড, ঠিক আছে। মনোস্যাকারাইড হচ্ছে অন্যান্য যেই জটিল ইয়াগুলো আছে কার্বোহাইড্রেটগুলো বা এই ওগুলোর বিল্ডিং ইউনিট হিসেবে কাজ করে, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই সংখ্যাতে হচ্ছে এটা মনে রাখবা, CnH2nOn, ঠিক আছে। তারপর হচ্ছে মনোস্যাকারাইড একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকে। এই যে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকলে ওটা রিডিউসিং হয়, যার হচ্ছে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে না সে কি থাকবে, নন রিডিউসিং হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ওকে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এই জিনিসটা পড়বা, একক হাইড্রোক্সিল গ্রুপ থাকে। মনোস্যাকারাইড কার্বনের সংখ্যা কত, 3 থেকে 10। মনোস্যাকারাইড কার্বনের সংখ্যা কত, 3 থেকে 10, ঠিক আছে। ঠিক আছে, এই যে এগুলো এখান থেকে পড়বা। কার্বনের তো কার্বনের সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে 3 কার্বন বিশিষ্ট ট্রাইওস, 4 কার্বন বিশিষ্ট টেট্রোস, 5 কার্বন বিশিষ্ট পেন্টোস হিসেবে ভাগ করা হয়, ঠিক আছে। আর এটা মনে রাখবা, এই যে মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা কত, 3 থেকে 10, আর অলিগোস্যাকারাইড হচ্ছে 10 থেকে কম, ঠিক আছে। ওকে, এখানে তারপর এই যে এটা বেনেডিক দ্রবণ কোনটা, COOH2, এটা কিউপিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি উক্ত সুগারের এই যে কিটোন বা অ্যালডিহাইড গ্রুপের সাথে বিক্রিয়া করে ক্রিওপাস অক্সাইড গিয়া করে লাল বর্ণের পদক্ষেপ দেয়, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ট্রায়োসটা কি গ্লিসারলডিহাইড বা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, 2টা সরল ট্রায়োস মনে রাখতে হবে। এরা উদ্ভিদে ফসফেট এস্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। গ্লিসারলডিহাইড একটা অ্যালডোস, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন কি একটা কিটোস, ঠিক আছে। তো এটা হচ্ছে রিডিউসিং গ্রুপ থাকে, অ্যালডিহাইড কিটোন যুক্তকে রিডিউসিং সুগার বলে। আর 4 কার্বন বিশিষ্ট এখানের মধ্যে টেট্রোস আছে, ইরিথ্রোস আর কি ইরিথ্রোলোস, কিটো সুগার, আর এগুলো ইরিথ্রোস 4 ফসফেট হিসেবে কাজ করে, ক্যালভিন চক্রে এদের ভূমিকা আছে, এগুলো পড়বা। তারপর হচ্ছে পেন্টোস থেকে হচ্ছে ওই যে চিনো রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, এগুলো আছে, এগুলো একটু জাস্ট নামগুলো মনে রাখবা, ঠিক আছে। আর জাইলোলোস হচ্ছে কিটোস শর্করা, এভাবে প্রশ্ন আসতে পারে, জাইলোলোস কি কিটোস শর্করা, বা নিচে কোনটি কিটোস শর্করা নয়, অনেকগুলো দিল, ধরো সাথে হচ্ছে তোমাকে রাইবোজ দিল, রাইবোজটা কি অ্যালডোস শর্করা, ঠিক আছে, এভাবে আসবে জিনিসগুলো এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে রাইবোজ সুগার, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাইবোজ সুগার গলনাঙ্ক 95 ডিগ্রি, এটাকে অ্যালডোপেন্টোস বলা হয়, ঠিক আছে, অ্যালডোপেন্টোস বলা হয়, ঠিক আছে। তারপর এটা হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপর এখানে একটু রিডিং পড়বো, ওই যে যা ডিএনএতে পড়ে আসছে এগুলো। ওকে, ডিঅক্সি রাইবোজ মানে কি, অক্সিজেন একটা কম, কোথায় কম, 2 নং কার্বনে, এই যে 2 নং কার্বনে OH গ্রুপের পরিবর্তে একটা কি হাইড্রোজেন পরমাণু আছে, এই জন্য এটাকে ডিঅক্সি রাইবোজ সুগার বলা হয়, ঠিক আছে। তো এটাও কিন্তু কি বিজারণ ক্ষমতা সম্পন্ন, এটাকেও অ্যালডোপেন্টোস বলা হয়,
ঠিক আছে। তো এখান থেকে এই জিনিসটা একটু পড়বা, এগুলো কোন 2 নং কার্বনে কি অক্সিজেন নেই, ঠিক আছে। 1 নং কার্বনে পিউরিন বা পাইরিডিমিন বেসযুক্ত এই 5 এগুলো পড়ে আসছো। আর রাইবোলোস হলো কি একটা কিটোপেন্টোস, ঠিক আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাইবোলোস হতে তৈরি হয় রাইবোলোস 1,5 ডাইফসফেট, ঠিক আছে। এটা সালোক সংশ্লেষণে CO2 গ্রাহক হিসেবে কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার এমসিকিউ আসে, ঠিক আছে, বারবার এমসিকিউ আসে। তো এটি হলো আয়রনের অপরিহার্য উপাদান, ঠিক আছে। এখান থেকে যে জিনিসগুলো একটু ভুলে যাও সেটা হলো যে এই যে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, HCl এর সাথে বিক্রিয়া করে, আর লেবুলিনিক অ্যাসিড তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে 5টি অক্সিজেন পরমাণু থাকে, এখানে 4টি অক্সিজেন পরমাণু। এখানে একটা কোয়েশ্চেন করতে পারে তোমাকে, এখানে পরমাণু না বলে অণু বলে দিতে পারে, তাহলে অণু কিন্তু হবে না, পরমাণু থাকে, তো এটা খেয়াল রাখবে। তারপর হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, 2 নং কার্বনে OH গ্রুপ থাকে, আর এখানে কি জাস্ট একটা হাইড্রোজেন থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হেক্সোস পড়বা, হেক্সোস থেকে হেক্সোস কী কী আছে, গ্লুকোজ, ম্যানোস, গ্যালাক্টোজ, এগুলো অ্যালোস, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ শর্করা, এগুলো পড়বা। তারপর হচ্ছে গ্লুকোজ কি, গ্লুকোজ হচ্ছে সবচেয়ে ফেমাস মনোস্যাকারাইড, ঠিক আছে। তো এটাও কি একটা রিডিউসিং সুগার। তো এটাকে কি বলা হয়, দেখো বিভিন্ন পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে, এই জন্য এটাকে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। আর পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত এটাও খুবই ইম্পর্টেন্ট, যেখানে গোল্লা দিচ্ছে এগুলো মাস্ট পারা লাগবে, এগুলো ছাড়া তোমার চান্স হবে না, ঠিক আছে, এগুলো সবসময় আসে পরীক্ষায়। আচ্ছা, তো শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, কমন সেন্স। তারপর হচ্ছে গ্লুকোজের ব্যবহারটা ইম্পর্টেন্ট, গ্লুকোজের ব্যবহার 100% আসে। তো রুগীর পথ্য হিসেবে গ্লুকোজের ব্যবহার প্রচলিত, রুগীকে দ্রুত শক্তি যোগায়, কারণ কি খুবই ফাস্ট হচ্ছে ব্রেনে চলে যায়, মানে। তারপরে হচ্ছে বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহৃত হয়। তুমি কখনো দেখছো ওই যে বিভিন্ন সুপার মার্কেটে কিন্তু মানে চিনি দিয়ে বিভিন্ন ফ্রুট বিক্রি করে, মানে যেমন আনারস হচ্ছে খুবই কমনলি বিক্রি করে, মানে চিনির ভিতর একটা ক্যানে বিক্রি করে। তো বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহৃত হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়, এটা সবচেয়ে বেশি আসে। গ্লুকোজ সরবিটল তৈরি ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়, এগুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার, আর হচ্ছে আলফা বি ডিটা গ্লুকোজ। তো গ্লুকোজের 1 নং কার্বন আর 5 নং কার্বন যদি কাছাকাছি আসে, ওদের মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়, তো এটা আলফা আর বিটা অবস্থানে থাকতে পারে, ঠিক আছে। তো এখানে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট কীভাবে করবা, দেখো আলফা ডি গ্লুকোজ যখন হবে, আলফা ডি গ্লুকোজের হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা নিচে থাকবে, ওটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আর বিটা ডি গ্লুকোজে হাইড্রোক্সিল গ্রুপটা কি উপরে থাকবে, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। তো এটা হচ্ছে, ঠিক আছে, দেখো এখন বিটা ডি গ্লুকোজ কি সেলুলোজ, আর আলফা ডি গ্লুকোজ গঠন করে স্টার্চ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আর সেলুলোজ কি গাঠনিক বস্তু, আর একটা সঞ্চয়ী বস্তু, ওকে। ডিএল গ্লুকোজ, ঠিক আছে, ডিএল গ্লুকোজ বলতে কি ডি গ্লুকোজ, ডান দিকে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেটা হচ্ছে ডি গ্লুকোজ, আর বাম দিকে যদি থাকে হাইড্রোক্সিল গ্রুপ সেটা কি এল গ্লুকোজ, ঠিক আছে। তো উদ্ভিদে সবসময় কি কোন গ্লুকোজ থাকে, ডি গ্লুকোজ থাকে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। এখান থেকে আর কিছু পড়ার নাই। ফ্রুক্টোজ, এটা কি ফলের চিনি বা ফ্রুট সুগার, একে বিটের আখের প্রচুর পাওয়া যায়, ঠিক আছে। আর এখান থেকে তেমন কিছু পড়ার নাই। গ্লুকোজ থেকে সহজেই ফ্রুক্টোজ তৈরি হয়, সুক্রোজ হাইড্রোলাইজ করলেও কি ফ্রুক্টোজ তৈরি হয়। আর এটা হচ্ছে এই যে দেখো, এটা মিষ্টি, যেহেতু সাদা বর্ণের দানাদার স্ফটিকাকার মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজে দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়, একই হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে কী বলা হয়, আইসোমার বলা হয়। গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি আইসোমার, ঠিক আছে। আর এটা কনফেকশনারিতে খুবই ইউজ হয়, ঠিক আছে। কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় জিনিস প্রস্তুত করার ক্ষেত্রে ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে সম পরিমাণে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়, নর্মাল। এটা পড়বা, ইম্পর্টেন্ট। দেখো এদের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানোস ধরনের, এদের রিং স্ট্রাকচার ফিউরানোস ধরনের। আর বাকিগুলো পড়ে না, বাকিগুলো তো বলেই আসছে, ঠিক আছে। ম্যানোস কি, গ্যালাক্টোজ কি, এগুলো একটু পড়বা। আপেক্ষিক মিষ্টতা 100%, ঠিক আছে, এগুলো মাস্ট মনে রাখবো। সুক্রোজ 100, গ্লুকোজ 74, এগুলো যেভাবে পারো মুখস্থ করে নিবা, বাট বারবার আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হেপ্টোস মানে হচ্ছে ওই যে 60টা মনোস্যাকারাইড, 7 কার্বন সহ মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে। তারপর ডাইস্যাকারাইড মানে কি 2টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হবে, ওইটাকে ডাইস্যাকারাইড বলবে, ঠিক আছে। তো এখানে কী হবে, ডাইস্যাকারাইড, সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড। তো দেখো সুক্রোজের সাথে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ মানে কি গ্লুকোজ প্লাস গ্লুকোজ, আর ল্যাকটোজ মানে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এটা পড়বা।
তারপর হচ্ছে এখানে কি গ্লাইকোসাইডিক বন্ধনী থাকে, ওই যে আমরা পড়ে আসছি দুইটা মনোস্যাকারাইডের মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর এখানে হচ্ছে আচ্ছা দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, আমাকে একটা টেক্সট আসছিল এই জন্য। আচ্ছা, তো শুরু করি আবার। তো এরপর দেখো, এই যে দেখো আমাদের এখানে ইয়া ছিল যেটা হচ্ছে সুক্রোজ পড়বে। এখন উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি সুক্রোজ, ঠিক আছে। এখনও গ্লুকোজ এখনও ফ্রুক্টোজ এর সাথে সংযুক্ত হয়ে সুক্রোজ তৈরি হয়। গ্লুকোজ ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ কি রিডিউসিং সুগার নয়, কারণ অ্যালোস এই যে কি আছে মানে ফাংশনাল গ্রুপ যেটা আছে কিটোন আর কি অ্যালডিহাইড, ওই দুটা একসাথে মার্জ হয়ে এটা রিডিউসিং যে ক্যাপাসিটিটা ওটা চলে যায়, ঠিক আছে। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। সুক্রোজের আণবিক সংখ্যাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ইক্রোসে প্রায় 15% সুক্রোজ থাকে, এর গলনাঙ্ক 188°C, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে শ্বসনের প্রধান উপাদান হিসেবে শক্তি উৎপন্ন করে। আর তারপর হচ্ছে এখান থেকে একটু রিডিং পড়তে পারো চাইলে, তোমার ইচ্ছা, বাট লেস ইম্পর্টেন্ট। ব্যবহারটা ইম্পর্টেন্ট। পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়, স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহৃত হয়, আর মিষ্টান্ন তৈরিতে তো স্বাভাবিক ব্যবহৃত হয়। সেলোবায়োস হচ্ছে দুইটা যদি বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যদি যুক্ত হয়, বিটা 1,4 লিঙ্কেজ, তখন ওটাকে কি বলা হয়? সেলোবায়োস বলে, ঠিক আছে। কাজেই সেলোবায়োস একটি ডাইস্যাকারাইড, সাধারণত সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োস তৈরি হয়, ঠিক আছে। সেলোবায়োস একটি বিজারণক্ষম চিনি। তারপর হচ্ছে কি কোষ প্রাচীর, এগুলো একটু পড়বা, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান এগুলো পড়বা। আর তারপর ম্যালটোস পড়বা এখান থেকে একটু। তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড, যেটা বলে আসলাম, মানে 10-এর কম থাকবে, 3 থেকে 10 মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাদের অলিগোস্যাকারাইড বলা হয়, ঠিক আছে। তো এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে, যেটা যুক্ত হয় এটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ট্রাইস্যাকারাইড পানি তো বোঝো, এগুলো এক্সাম্পলটা মনে রাখবা মাস্ট। এক্সাম্পলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। স্ট্যাকিওস, তারপর হচ্ছে কি স্কারডোস, ঠিক আছে। বার্বাকোস, পেন্টোস্যাকারাইড হচ্ছে বার্বাকোস, পেন্টোস্যাকারাইড, এগুলো মনে রাখতে হবে। পলিস্যাকারাইড কী কী আছে? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো কি ইম্পর্টেন্ট পলিস্যাকারাইড বলবা, ঠিক আছে। এখানে আর হচ্ছে মানে অত বেশি বোঝানোর কিছু নেই, এই জন্য কাজগুলো আসলে আমি অনেক ডিটেলসে পড়া দিচ্ছি, কারণ এগুলো মনে রাখতে সুবিধা হবে। সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, গাঠনিক সেলুলোজ, এগুলো বলে আসছি, ঠিক আছে। আর তারপর সঞ্চয়ী পলিস্যাকারাইড, এগুলো বলে আসছি। স্টার্চে কী হয়? অ্যামাইলোস বা অ্যামাইলোপেকটিন নামে 2 ধরনের পলিস্যাকারাইড, মানে স্টার্চও কি আলফা ডি গ্লুকোজ না, আলফা ডি গ্লুকোজ। এই যে আলফা ডি গ্লুকোজে দুইটা আবার ভাগ থাকে, অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন নামে 2 ধরনের পলিস্যাকারাইড যুক্ত হয়ে কি এটাও তৈরি হয়। স্টার্চের প্রধান উৎস আয়োডিন দ্রবণে কি গাঢ় নীলবর্ণ ধারণ করে, খুবই ইম্পর্টেন্ট, নীলবর্ণ ধারণ করে স্টার্চ, এই কি এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে পুরোটা রিডিং দিবা। তারপর হচ্ছে 200 থেকে 1000টি কি অ্যামাইলোস যুক্ত হয়, তারপর কি 2000 থেকে 2000টা কি অ্যামাইলোপেকটিন যুক্ত হয়, 22 ভাগ অ্যামাইলোস, 78 ভাগ অ্যামাইলোপেকটিন, এগুলো ইম্পর্টেন্ট। গোল আলু স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তর, এগুলো একটু পড়বা, ঠিক আছে। স্টার্চের ধর্মটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্টার্চ দেখো, এটা যেহেতু নন রিডিউসিং আর কি মিষ্টিহীন, তো স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন, সাদা পাউডার জাতীয়। সাধারণত আমাদের স্টার্চ পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়, নীলবর্ণ ধারণ করে, ঠিক আছে। স্টার্চ ব্রিঙে কী হয়? উচ্চ তাপমাত্রায় ডেক্সট্রিন ম্যালটোস হয়, ফিলিং দ্রবণ কর্তৃক বিজারিত হয় না, কারণ এটি কি রিডিউসিং না, ঠিক আছে, নন রিডিউসিং। তারপর হচ্ছে আয়োডিন দ্রবণে এই নীলবর্ণ ধারণ করে, এটা ইম্পর্টেন্ট। তারপর স্টার্চের ব্যবহারটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অনেক গ্লুকোজ, অ্যালকোহল, চোলাই মদ তৈরিতে স্টার্চ ব্যবহৃত হয়। ওই যে আলু থেকে স্টার্চ পাই, স্টার্চ থেকে কিন্তু কি মদ তৈরি হয়, ওটা কাগজ আটা তৈরিতে স্টার্চ তৈরি হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ইয়াগুলো পড়বা। আর সেলুলোজ কি বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে, বিটা ডি যে গ্লুকোজটা আছে ওটা দিয়ে যুক্ত হয়। কোনটা কিসে থাকে খুবই ইম্পর্টেন্ট, পড়বা। তুলায় থাকে 94%, লিনেনের 90%, এগুলো পড়বা। সেলুলোজের ধর্ম পড়বা, সেলুলোজ গন্ধহীন, সেম, অদ্রবণীয়, এটা আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা
তারপর হচ্ছে এই যে সেলুলোজের ব্যবহারগুলো, সেলুলোজের ব্যবহার, এই যে সেলুলোজ কী করে বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল, নাইট্রোজেন বিস্ফোরক হিসেবে ইউজ হয় সেলুলোজ, কিন্তু ওখানে নাইট্রোজেন বিস্ফোরকে সেলুলোজ ফিল্ম ইউজ হয়, অ্যাসিটেড ফটোগ্রাফি ফিল্মে ইউজ হয়। তারপর হচ্ছে এই যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা স্টেশনারি ফেজে ইউজ হয়, এগুলো একটু মনে রাখবা ভালো মতো, ঠিক আছে? কোষ প্রাচীর এটা এমনি মনে থাকে। থিন লেয়ার করে স্টেশনারি ফেস হিসেবে ব্যবহৃত হয়, কারণ সেলুলোজ হচ্ছে রিজিড পদার্থ, এই জন্য স্টেশনারি ফেস হিসেবে ব্যবহৃত হয়। ছত্রাক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন সেলুলোজ বর্তমান বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? এগুলো গবাদি পশুর খাদ্য সেলুলোজ, ঠিক আছে, ব্যবহৃত হয়। তো এগুলো পড়বা, ঠিক আছে, বেশি বেশি করে পড়বা। স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য 100% ইম্পর্টেন্ট। দেখো স্টার্চের সেলুলোজে কী থাকে, 1200 থেকে 6000 গ্লুকোজ ও আলফা গ্লাইকোসাইডিক বন্ড থাকে, আর সেলুলোজে কি বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এটা আলফা ডি গ্লুকোজ পলিমার, এটা বিটা ডি গ্লুকোজ পলিমার, ঠিক আছে? এভাবে সবগুলো পড়বা। আর এটা হচ্ছে স্টার্চ হচ্ছে সবাই হজম করতে পারে, আর এটা জাস্ট কি গরু ছাগল হজম করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখানে যেটা পড়বা সেটা হলো যে গ্লাইকোজেনটা পড়বা, ঠিক আছে? গ্লাইকোজেন কি একটা পুষ্টিজাত পলিস্যাকারাইড, কারণ এটা কি আমাদের দেহে স্টোর থাকে। তো এগুলো পড়বা। এটা কি আলফা ডি গ্লুকোজ অণুর পলিমার, 10 থেকে 20টি গ্লুকোজ অণু থাকে, আলফা 16 লিঙ্কেজ দ্বারা তৈরি হয়। লিভার আর কি মাসেলে আমাদের গিয়া থাকে, কী থাকে, এই যে গ্লাইকোজেন জমা থাকে, শক্তি সরবরাহ করে, প্রাণীজ স্টার্চ বলে, কারণ এটি কি আমাদের দেহে শক্তি সরবরাহ করতেছে। গ্লাইকোজেন স্টার্চ কিন্তু আমাদের দেহে শক্তি সরবরাহ করে না, এই জন্য এটাকে কি প্রাণীজ স্টার্চ করতেছে। ওকে, আচ্ছা, গ্লাইকোজেনের ধর্ম খুবই ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। গ্লাইকোজেন কি পানিতে আংশিক দ্রবণীয়, পার্শিয়ালি সলিউবল, এটা সাদা পাউডার জাতীয়। আয়োডিন দ্রবণে হচ্ছে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, খুবই ইম্পর্টেন্ট। লালচে বেগুনি ঠান্ডা পানিতে কলয়েড সাসপেনশন তৈরি করে, ইম্পর্টেন্ট। তাপ দিলে লাল বর্ণ চলে যায়, ঠান্ডা অবস্থায় কালো বর্ণে ফিরে আসে। যকৃতের গ্লাইকোজেন পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয়, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু পড়বে। ওকে, আচ্ছা, গ্লাইকোজেনের ব্যবহার এখনই পড়ে আসছি। পেশিতে সঞ্চয় থাকে, যকৃতে গ্লাইকোজেন সঞ্চয় থাকে। গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়, কি শক্তি সাপ্লাই দেয় আমাদের, তাইলে এটা পড়বা। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে, এগুলো পড়বা। তারপর হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে হচ্ছে রিডিউসিং, নন রিডিউসিং কী কী আছে, আর যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, এগুলো বেনিক দ্রবণ, ফেলিক দ্রবণ কি বিচারিত হয়। নন রিডিউসিং কি, এই যে যা বলে আসলাম, সুক্রোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড, মনে রাখবা। হেমিসেলুলোজ, উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ, পেকটিন জাতীয় পলিস্যাকারাইড থাকে, এগুলোকে হেমিসেলুলোজ বলে। মানে সেলুলোজ আর পেকটিন ছাড়া বাকি যা থাকে এগুলো হচ্ছে হেমিসেলুলোজ, গ্লুকান, জাইলান। আর কাইটিন হচ্ছে ওই পলিস্যাকারাইডটাতে হচ্ছে কি নাইট্রোজেন থাকে। কাইটিন মানে হচ্ছে নাইট্রোজেন থাকবে, এটা কি মনে রাখতে পারি, এই যে কাইটিনে ন আছে, নাইট্রোজেনও ন আছে, তাহলে নাইট্রোজেন থাকে, ঠিক আছে? প্রচুর পরিমাণে থাকে। ছত্রাকের কোষে প্রাচীর ও কাঁকড়া, লোবস্টার, এদের বহিঃকঙ্কাল কাইটিন থাকে, ঠিক আছে? তারপর এখানে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস যেগুলো আছে, মানে কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়, গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন, গ্লুকোসামিন থেকে কাইটিন তৈরি হয়, এগুলো একটু পড়বা, ঠিক আছে? তরুণাস্থির প্রধান দ্রব্য গ্যালাক্টোসামিন, এগুলো একটু ভালো মতো পড়বা। আর জীবদেহে কার্বোহাইড্রেটের গুরুত্ব, এগুলো ইম্পর্টেন্ট। জীবদেহে শক্তির প্রধান উৎস বলে আসছি গ্লুকোজ, এটা গ্লুকোজ দিয়ে মনে রাখতে পারো। বিভিন্ন স্টার্চ সঞ্চিত থাকে, ইনুলিন হিসেবে শর্করা সঞ্চিত থাকে। উদ্ভিদের গাঠনিক উপাদান কি, সেলুলোজ, ঠিক আছে? সেলুলোজ, হেমিসেলুলোজ কোষপ্রাচীরের প্রধান উপাদান। গ্লাইকোজেন নামে সঞ্চিত থাকে, ঠিক আছে? প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়াতে। অ্যামাইনো অ্যাসিড বিভাগে সাহায্য করে। শরীরে প্রোটিনের অভাব হলে শর্করা থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিনের চাহিদা মেটায়, এটা তোমরা বড় হলে জানবা আরও। তারপর শর্করা দেহে বাড়তি প্রোটিন যোগানোর মাধ্যমে দেহ প্রস্তুত করে, ঠিক আছে? আরএনএ ও ডিএনএর উপাদান, ওই যে রাইবোস, ডিঅক্সিরাইবোস সুগার, এই যে যা বললাম। তারপর লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, লুব্রিকেন্ট হিসেবে যে তরুণাস্থির প্রধান দ্রব্য এগুলো থাকে। তারপর হচ্ছে এডিপি, জিটিপির প্রধান উপাদান হিসেবে কাজ করে। সেলুলোজ জাতীয় পদার্থ উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা দেয়। তারপর 3টি মৌলিক চাহিদা, খাদ্য, প্রস্থ, বাসস্থান, শর্করা থেকে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমাদের কার্বোহাইড্রেট শেষ, এখান থেকে সবই পড়ানো হয়েছে, ঠিক আছে? তো আশা করি কার্বোহাইড্রেট ভালো মতো পারবা একবার রিডিং দিলে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পড়বে। তো অ্যামাইনো অ্যাসিড থেকে যে জিনিসটা মনে রাখবে সেটা হলো যে এটা কি হয়, যে কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যামিনো গ্রুপ, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, বুঝছো? এই যে কোনো একটা জৈব অ্যাসিড তো চিনো, এই যে, তো জৈব অ্যাসিডের সাথে যদি মানে একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপের দ্বারা প্রতিস্থাপনের ফলে যদি জৈব অ্যাসিড তৈরি হয়, ওইটাকে অ্যামাইনো অ্যাসিড বলে। কারণ দেখো, একটা কি
মানে জৈব অ্যাসিডের সাথে যদি অ্যামিনো গ্রুপ যুক্ত হচ্ছে, এটা আগে থেকে অ্যাসিড ছিল, যখন হচ্ছে অ্যামিনো গ্রুপ যুক্ত হচ্ছে তখন এটাকে কি অ্যামিনো অ্যাসিড বলতেছে। বুঝতে পারছো? তো প্রতিটি অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে কি একটা অ্যামিনো গ্রুপ থাকবে। তো অ্যামিনো অ্যাসিড হওয়ার জন্য কি অ্যামিনো গ্রুপ তো থাকাই লাগবে, খুবই নর্মাল। তারপর একটা কার্বক্সিল গ্রুপ থাকবে। এর কোন গ্রুপ? কার্বক্সিল গ্রুপ মানে থাকলেই তো কি অ্যাসিড হবে, তাহলে একটি কি কার্বক্সিল গ্রুপ থাকবে। তাহলে দেখো তোমাকে এরকম আসতে পারে যে অ্যামিনো অ্যাসিড হওয়ার শর্ত কি, তাহলে অ্যামিনো গ্রুপ থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, ঠিক আছে। তো এতে অন্যান্য সক্রিয় কার্যকরীমূলকও থাকতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করে আর কি। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করে। মানে এই যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে টোটাল, এগুলো কি হয় বিভিন্নভাবে মানে কম্বিনেশন করে কি তৈরি হয়, বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের গঠন, এখানে হচ্ছে কী কী থাকে, এটা একটা গঠন আছে। দেখো এখানে বলছে আর গ্রুপ যদি এইচ হয়, এই যে মানে এই যে আর আছে না কার্যকরীমূলক, এখানে যদি কি আর গ্রুপ যদি এইচ হয় তাহলে এটা গ্লাইসিন, আর আর গ্রুপ যদি CH3 হয় সেটা হবে যে কি অ্যালানিন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আর গ্রুপ যদি CH2OH হয় তাহলে সিরিন, আর গ্রুপ CH2SH হলে সিস্টিন। খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন সবসময় আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী কার্বন পরমাণুটি কী আলফা গ্রুপ বলা হয়। এই যে এটা হচ্ছে আর আছে কার্যকরীমূলক, এটার সাথে যে কার্বনটা থাকবে সেটাকে আলফা কার্বন বলে। তো এই যে আলফা কার্বন সমৃদ্ধ যদি অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা হচ্ছে কি আলফা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো পড়বা, ঠিক আছে। মানবদেহের সকল অ্যামাইনো অ্যাসিড কি আলফা অ্যামাইনো অ্যাসিড, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কি পানিতে দ্রবণীয়, অ্যামাইনো অ্যাসিড অবশ্যই পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহল কি অদ্রবণীয়, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপর স্বাদহীন, মিষ্টি বা তিক্ত পদার্থ, ঠিক আছে। এরা স্বাদহীন হতে পারে, মিষ্টি হতে পারে বা তিক্ত পদার্থ হতে পারে। এরা বর্ণহীন, ঠিক আছে, বর্ণহীন আর স্ফটিকাকার পদার্থ। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড অলওয়েজ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ সৃষ্টি করে, ঠিক আছে। এটা যেহেতু অ্যাসিড, এটা যদি গ্যাসের সাথে বিক্রিয়া করে বেসের সাথে তাহলে অবভিয়াসলি লবণ ক্রিয়েট করবে, এটা তো জানো তোমরা। তাহলে অ্যামাইনো অ্যাসিড লবণ ক্রিয়েট করে। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ বা এনজাইমের সাহায্যে সম্পূর্ণ হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। মানে তুমি যদি প্রোটিনকে হাইড্রোলাইসিস করো, প্রোটিন থেকে অবভিয়াসলি অ্যামাইনো অ্যাসিড পাবা, কারণ অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এক বা একাধিক কি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডকে মূলককে জুইটার আয়ন বলে, ঠিক আছে। অ্যাসিড আর ক্ষার বিশিষ্ট মানে অ্যাসিডও থাকবে ক্ষারও থাকবে, ওই দুইটার বেসিসে, ওই দুইটার কম্বিনেশনে যে অ্যামিনো অ্যাসিড থাকবে ওটাকে জুইটার আয়ন বলে, ঠিক আছে। জুইটার মানে হাইব্রিড, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এখন অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। অ্যামিনো অ্যাসিড হচ্ছে টোটাল 28টার মতো অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে। এই 3টা প্রকারভেদ আছে, 3টা প্রকারভেদ: অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। তো অ্যালিফেটিক বলতে মানে ওই যে মানে আর গ্রুপ যেটা পড়ছি আমরা, ওটা যদি কি অ্যালিফেটিক যৌগের হলে সেটা অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, আর গ্রুপ যদি অ্যারোমেটিক যৌগের হলে সেটাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। হেটেরোসাইক্লিক মানে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্ম যদি হয়, মানে এই দুইটার না হয়ে অন্য কোনো একটা হলে সেটা কি হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এখানের এক্সাম্পলগুলো খুবই বেশি ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে, ঠিক আছে। এক্সাম্পলগুলো মনে রাখবা, যে কোনো দুইটা মনে রাখবা। আমি যেমন হচ্ছে অ্যারোমেটিকটা মনে রাখতাম, আমি ওই যে আমরা ফিনাইল ইউজ করি ওয়াশরুমে, ওগুলো কিন্তু সুগন্ধ হয়, তো আমি এভাবে মনে রাখতাম ফিনাইল অ্যালানিন টাইরোসিন, ফিনাইল অ্যালানিন টাইরোসিন, এ বারবার পড়তাম। অ্যালিফেটিক মনে রাখতাম গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, ঠিক আছে। তো তারপর হচ্ছে হেটেরোসাইক্লিক ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, ঠিক আছে, ওকে। তারপর এখান থেকে হচ্ছে কি মনে রাখবা, এখান থেকে জাস্ট মনে রাখতে হবে যে পোলার নেগেটিভ চার্জটা মনে রাখবা, এটা সবচেয়ে বেশি আসে, তো এই জন্য বাকিগুলো চাইলে পড়তে পারো। সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিনে অংশগ্রহণ করে, এদেরকে প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলে। দেখো টোটাল কিন্তু 28টার মতো অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে উদ্ভিদ আর প্রাণীদেহ মিলে, বাট 20টা হচ্ছে কি প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, এই জন্য এদেরকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে, ঠিক আছে। আচ্ছা, তো অর্নিথিন, সাইট্রুলিন, দেখো এখানের মধ্যে আবার দেখো এই যে অর্নিথিন, সাইট্রুলিন, হিমোসেরিন, এগুলো হচ্ছে কি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, মানে এগুলো প্রোটিন ক্রিয়েট করে না, এগুলো জাস্ট অ্যামাইনো অ্যাসিড। অর্নিথিন, সাইট্রুলিন, হিমোসেরিন, এদের কিছু ইউরিয়া, দেখো অর্নিথিন কি ইউরিয়া সাইকেলে হেল্প করে না, এটা তো সবসময় পড়ে আসছো
জাতীয় বায়োলজিতে পড়ে আসছো, ঠিক আছে? আচ্ছা, মানে জুলজিতে পড়ে আসছো। প্রোটিনে হাইড্রোক্সিপ্রোপিনের উপস্থিতি খুবই কম, ঠিক আছে? আবার কিছু হিমোসিন হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয়। আর হাইড্রোক্সিপ্রোপিন কি বিরল অ্যামিনো অ্যাসিড, এটা খুবই আসে। হাইড্রোক্সিপ্রোপিন কি বিরল অ্যামিনো অ্যাসিড। ওকে, তারপর হচ্ছে খাদ্যর উপস্থিতির উপর ভিত্তি করে অত্যাবশ্যকীয় অনাত্যাবশ্যকীয়, ঠিক আছে? এখন দেখো জিনিসটা মানে অত্যাবশ্যকীয় অনাত্যাবশ্যকীয় কীভাবে ডিফাইন করবা, যেগুলো হচ্ছে আর কি আমাদের দেহে সংশ্লেষ হয় না, বাইরে থেকে আমাদের প্রোভাইড করার আগে, ওগুলো হচ্ছে কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? মানে যেগুলো আমাদের খেতেই হবে ওইটার উপর ভিত্তি করে। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মিথিওনিন, এটা আমি এভাবে মনে রাখতাম পিভিটি, টিম, হল, ঠিক আছে? এখানে হচ্ছে সব অ্যামাইনো অ্যাসিড চলে আসছে মোটামুটি। যেমন হচ্ছে কি এই যে ফিনাইল অ্যালানিন, তারপর ভ্যালিন, থ্রিওনিন, তারপর হচ্ছে টাইরোসিন, তারপর হচ্ছে কি আইসোলিউসিন, তারপর হচ্ছে আর কি আছে, এখানে মোটামুটি সবগুলোই চলে আসছে, ঠিক আছে? অনাত্যাবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় এগুলো মনে রাখতে হবে তোমাদের সবগুলো, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? অনাত্যাবশ্যকীয় মানে কি, যেগুলো দেহের অভ্যন্তরে সংশ্লিষ্ট হতে পারে, এদের সংখ্যা 12টি। আচ্ছা, মেবি এটা হচ্ছে গ্যাটার সংকেত, এটা হচ্ছে এই অত্যাবশ্যকীয়গুলোর সংকেত, ঠিক আছে? এটা দিয়ে মনে রাখতে পারো। আর অত্যাবশ্যকীয় হচ্ছে 12টা, আর এদের সংখ্যা হচ্ছে 8টা, ঠিক আছে? মানে এসেনশিয়াল হচ্ছে 8টা। দেখো এসেনশিয়াল কীভাবে মনে রাখবা, এসেনশিয়াল মানে 8 মানে 8, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে অনাত্যাবশ্যকীয় কি 12টা, বাকি 12টা। অ্যামিনো অ্যাসিডের কাজ অনেক ইম্পর্ট্যান্ট, প্রোটিন তৈরি করবে, কমন সেন্স। তো প্রোটিন যেহেতু আমাদের জীবদেহ গঠন করে, ঠিক আছে? তো জীবদেহ গঠনে হেল্প করে। ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে অনেক অ্যামাইনো অ্যাসিড, এনজাইম ভিটামিন ক্রিয়েটেও হেল্প করে। ইন্ডোল হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষ, অ্যান্টিবডি কিন্তু এক ধরনের প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিন, ইউরিয়া সংশ্লেষে হেল্প করে। এই যে অর্নিথিন আছে, অর্নিথিন অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া সংশ্লেষে হেল্প করে। দেহের রোগ প্রতিরোধ করে অ্যান্টিবডি, পিএইচ নিয়ন্ত্রণ করে, চুল ও চোখের কি কোরাকয়েড স্তর বিদ্যমান করে, মেলানিন রঞ্জক সৃষ্টি করে, মেলানোসাইট মেলানিন রঞ্জক তৈরি করে, পিগমেন্ট ও কিন্তু এক ধরনের প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রোটিনটা কি, দেখো ওই যে মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন ক্রিয়েট করে। প্রোটিন শব্দটা প্রথম প্রয়োগ করে জি মুল্ডার, এরা পড়বা, এই সংজ্ঞাটা পড়বা। অ্যামিনো অ্যাসিড কমপক্ষে 51টি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। ইনসুলিন হচ্ছে কি সবচেয়ে ছোট অ্যামিনো অ্যাসিড, মানে প্রোটিন, পেপটাইড বন্ধনে যুক্ত হয়ে একটি প্রোটিন অণু তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, বিস্তার, জীবদেহের সবখানেই প্রোটিন আছে। সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। দেখো মানে এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, বাট সব প্রোটিন কিন্তু এনজাইম হিসেবে কাজ করে না, তো এটা মনে রাখবা। জীবদেহের শুষ্ক ওজনে 50% প্রোটিন। তারপর হচ্ছে এখানে এগুলো পড়বা একটু, ডাইপেপটাইড কি, পেপটাইড কি, পলিপেপটাইড কি, ঠিক আছে? তারপর হচ্ছে এইটা ফোল্ডেড অবস্থায় হয়ে, আচ্ছা এই জিনিসটা খুবই, ফোল্ডেড অবস্থায় হলে প্রোটিন কার্যকরী হয়। প্রোটিনে কিন্তু লম্বা স্ট্রাকচার থাকতে পারে, বাট ওটা কাজ করে না। প্রোটিন যখন হচ্ছে ভাঁজ হয়ে যায় তখনই কাজ করে। এক পলিপেপটাইড সমৃদ্ধ হচ্ছে কি লাইসোজাইম, ঠিক আছে? তো এটা কীভাবে মনে রাখবা, লা, ঠিক আছে? একলা লাইসোজাইম। 2 দিয়ে হচ্ছে ইন্টোগ্রিন, 2 2, ঠিক আছে? টোগ্রিন, ইন্টোগ্রিন। 3 দিয়ে পলিপেপটাইড দিয়ে কোলাজেন, 3 এই যে 9 আছে, শেষে 9 আছে কোলাজেন। 4 পলিপেপটাইড হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে কিন্তু কি 4টা অক্সিজেন বাইন্ড করতে পারে, তো ওখান থেকে 4 পলিপেপটাইড হিমোগ্লোবিন, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোটিনের বৈশিষ্ট্য। এই যে প্রোটিনের বৈশিষ্ট্যের মধ্যে প্রোটিনগুলো খেয়াল রাখবা, প্রোটিনের বৈশিষ্ট্য কী কী। আর সেম এস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, একটু ভিন্নতা আছে। কলেট প্রকৃতির আর কি অধিকাংশ হচ্ছে ক্যালাসিত। প্রোটিনকে আদ্য বিশ্লেষিত করলে কি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, স্বাভাবিক, কারণ অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। বহুবিধ ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন পানিতে, লঘু অ্যাসিডে, এসবের দ্রবণীয়, অ্যালকোহল অদ্রবণীয়, সেম এস অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তারপর কার্বন, নাইট্রোজেন দিয়ে তৈরি। নর্মাল অ্যাসিড প্রয়োগে প্রোটিন কি কোয়াগুলেটেড হয়, ঠিক আছে? আণবিক গঠনে পরিবর্তন হয়, এগুলো পড়বা। তড়িৎধর্মী বাফার দ্রবণ হিসেবে কাজ করে, তোমরা বাফার কিন্তু পড়ছো কেমিস্ট্রিতে, তো প্রোটিনই কিন্তু কাজ করে। আমাদের দেহে বডি বাফারগুলো কিন্তু কি প্রোটিন আছে, ঠিক আছে? প্রোটিনে মনোমার অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় গ্রুপ, অম্লীয় গ্রুপ থাকে বলে একই সাথে ক্ষারীয় অম্লীয় প্রকাশ করে, তখন একে অ্যামফোটেরিক বলে, ঠিক আছে? আচ্ছা, প্রোটিনের এখন শ্রেণী বিভাগগুলো কী কী? দেখো প্রোটিনের শ্রেণীবিভাগ বলতে
1,00,000 ধরনের প্রোটিন আছে। তো এখানে শ্রেণীবিভাগগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে জৈবিক কাজের ভিত্তিতে প্রোটিন 2 ধরনের, গাঠনিক প্রোটিন যেগুলো আমাদের দেহ গঠন করে, আর হচ্ছে আরেকটা হলো কার্যকরী প্রোটিন যেগুলো বিভিন্ন কাজ করে থাকে, রেগুলেটরি, হরমোন, অ্যান্টিবডি এগুলো। যেমন গাঠনিক প্রোটিনের মধ্যে কি আছে, এরা দেহের বিভিন্ন কোষ গঠন করে, যেমন প্রোটিন, ত্বক, চুল, শিক এগুলো গঠন করে। এগুলোর মধ্যে কি আছে, কেরাটিন আছে, কোলাজেন আছে। এগুলো উদাহরণগুলো একটু পড়বা। কেরাটিন কোথায় পাওয়া যায়, কোলাজেন কোথায় পাওয়া যায়, ফাইব্রাইন কোথায় পাওয়া যায়, ফাইব্রাইন কি সিল্কু মাকড়সার জালে পাওয়া যায়, স্ক্লেরোটিন কোথায় পাওয়া যায়, কন্ড্রিন কোথায় পাওয়া যায়, এগুলো মনে রাখবা। তারপর হচ্ছে কার্যকরী প্রোটিন যেগুলো বিপাকীয় কাজ করে, মানে বিভিন্ন কাজ করে, রেগুলেটরি কাজ করে, এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক বলতে পিগমেন্ট বোঝাচ্ছে। পিগমেন্ট মানে কোনটা, হিমোগ্লোবিনকে বোঝাচ্ছে, ঠিক আছে। এনজাইম মানে কি, দেখো আমাদের যে ক্রেবস চক্র, তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস, এগুলো বিপাকীয় কাজ না, এখানে বিভিন্ন এনজাইম কাজ করে। হরমোন কি, ধরো যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আমাদের থাইরয়েড এই যে হরমোন যেগুলো আছে এগুলোকে স্টিমুলেট করে যেন সিক্রেট হয়, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারো। ভিটামিন সি অনেক হেল্প করে। ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি, বিভিন্ন সেবরিক ডার্মাটাইটিস হয়। তো বিভিন্ন কাজ করতে পারে, ঠিক আছে, আকৃতি অনুযায়ী, মানে এগুলো কি শেপে আছে, ঠিক আছে। তো এর মধ্যে তন্তুময় প্রোটিন আছে, এগুলো যদি ফাইব্রাস হয়, মানে শক্ত কিছু, যেমন পরিবারগুলো সমান্তরালে থাকে, একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে। এগুলো আমাদের এমবিবিএস এর পড়া, এখানে নতুন করে দিছে। তখন লম্বা তন্তু আকার ধারণ করে, তাকে তন্তুময় প্রোটিন বলে, যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন। তন্তু দেখো এগুলো ফাইবার, ঠিক আছে। কেরাটিন কিন্তু একসাথে সমান্তরালে যুক্ত হয়ে মানে শক্ত একটা রিজিড ফর্ম তৈরি করে, এই জন্য এটাকে তন্তুময় প্রোটিন বলে, ফাইব্রাস প্রোটিন, ঠিক আছে। কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন এগুলো। গ্লোবিউলার প্রোটিন কি, মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, এগুলো একটু পড়বা। গঠন অনুসারে কী কী, এটা ইম্পর্টেন্ট, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলীর উপর ভিত্তি করে হচ্ছে প্রোটিন হচ্ছে এই যে 3 ধরনের, আবার সরল প্রোটিন 7 ভাগ, এটা মনে রাখবা। সিম্পল প্রোটিন কয় ভাগে বিভক্ত, এটা মনে রাখবা। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে সরল প্রোটিন হচ্ছে কি, এই যে 7 ধরনের। অ্যালবুমিন হচ্ছে যেটা কি পানি, অ্যালবুমিন মানে সাদা, পানিতে সহজে দ্রবীভূত হয়, ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে, কারণ এটা সাদা এই জন্য ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে, ঠিক আছে। তো এটা কিসে দ্রবণীয়, লঘু লবণের দ্রবণীয় কিনা, এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তারপর হচ্ছে কিসে থাকে, জব, বার্লি, বিটা অ্যামাইলোজ, ডিমের সাদা অংশ ওভালবুমিন থাকে, ডিমের সাদা অংশ, অ্যালবুমিন মানেই সাদা, ঠিক আছে। রক্তরস, লসিকারি সেরাম অ্যালবুমিন, কয়েকটা মনে রাখবা, ঠিক আছে। গমের বীজের লিউকোসিন, শিমের বীজের লিগুমিনিন, ঠিক আছে। তারপর হচ্ছে মাংস পেশি মায়ো অ্যালবুমিন, এগুলো পড়বা। গ্লোবিউলিন, গোলাকার প্রোটিন, ঠিক আছে। অদ্রবণীয়, লবণ দ্রবণীয়। এখান থেকে জাস্ট গ্যাগুলো পড়বা, সবগুলো কী কী করে পুরোটা একটু ভালো মতো বারবার পড়বা, ঠিক আছে। ঠিক সেমভাবে এখানে পড়বা, হিস্টোন কোথায় দেখা যায়, ঠিক আছে। তারপর স্ক্লেরোপ্রোটিন কোনটা কোথায় দেখা যায়, ক্রোমোপ্রোটিন, এখান থেকে সবগুলো পড়তে হবে, ঠিক আছে। সবগুলোই পড়তে হবে তোমাদের, ঠিক আছে। এখান থেকে যদি কোনো কিছু মনে রাখতে অসুবিধা হয় আমাকে জানাবা, আমি আবার ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, প্রোটিনের কাজ, আচ্ছা এখান থেকে কি কিছু মিস করে গিয়েছি? আচ্ছা হ্যাঁ, গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন 2 প্রকার, প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে মানে যেগুলো কি আমরা থেকে পাই, প্রাণী থেকে পাই, আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে কি উদ্ভিদ থেকে পাই মেনলি, ঠিক আছে। এগুলো একটু পড়বা। তারপর হচ্ছে এখান থেকে ক্রোমোপ্রোটিন হচ্ছে কি হিমোগ্লোবিন, ওই যে পিগমেন্ট যেটা বললাম। তারপর হচ্ছে ফসফোপ্রোটিন হচ্ছে দুধের কেসিনোজেন, ডিমের ভাইটালিন, খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে এখান থেকে প্রোটামিন, এই যে স্যামন মাছের প্রোটামিন, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সেল মেমব্রেন, এগুলো পাওয়া যায়, এগুলো বারবার তুমি সলভ করার মাধ্যমে সলভ করবা, তখন ভুল হবে, আবার পড়বা, এভাবে করে পড়তে থাকবা, ঠিক আছে। আচ্ছা, প্রোটিনের কাজ অনেক ইম্পর্টেন্ট। প্রোটিনের কাজ এই যা পড়ে আসছে, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, প্রোটিন সঞ্চিত হিসেবে থাকে, বিভিন্ন অঙ্গাণু উটি ঝিল্লি গঠন করে, এনজাইম হিসেবে কাজ করে, অ্যান্টিবডি হিসেবে কাজ করে, প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যা পড়ে আসছো তাই পিগমেন্ট হিসেবে কাজ করে বলে আসছি। ইন্টারফেয়ার দেখো, আমি এভাবেই পড়াই, আমি আগে বলে দিই অনেক কিছু যেন তুমি পরে রিলেট করতে পারো, ঠিক আছে। ক্লাসটা যদি ভালো মতো করো এগুলো অবশ্যই পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো এনজাইমের ভূমিকাগুলো, এখান থেকে সবগুলো পয়েন্টগুলো পড়বা, ঠিক আছে। ঘুম সৃষ্টিতে এক্সফেক্টর, ব্যথানাশকে এন্ডোরফিন, ইমিউনিটিতে কি অ্যান্টিবডি, তারপর হচ্ছে ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধী ইন্টারফেরন,
অ্যান্টিবায়োটিক তৈরিতে কি বিভিন্ন তৈরি হয়, যেমন ধরো হচ্ছে কি ওদের প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয় অনেক অ্যান্টিবায়োটিক। এটা জীবদেহ গঠনে যেমন ইনসুলিন, সোমাটোট্রপিক হরমোন, লিউটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, পরিবহনে কি এই যে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিন নামক প্রোটিন, বিভিন্ন কোলাজেন নামক প্রোটিন কি টেন্ডন ও মূল উপাদান এগুলো, ঠিক আছে, এগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে। এই যে যা পড়ে আসছি তাই দেখো এখানে বারবার দিচ্ছে, তো এটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রোটিনের প্রকারভেদ, এখানে কি কিছু মিস করছে? আচ্ছা, প্রোটিন হচ্ছে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন আর উদ্ভুত প্রোটিন। উদ্ভুত প্রোটিন হচ্ছে মায়োসান, অ্যালবোমাস, এগুলো একটু পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে প্রোটিনের প্রকারভেদ, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে প্রোটিন কী কী গাঠনিক সাপোর্ট কী করে। দেখো গাঠনিক প্রোটিন কোনগুলো? চুল, টেন্ডন, লিগামেন্ট উদাহরণ। তারপর আক্রমণাত্মক সাপোর্টিং প্রোটিন কী কী? অ্যান্টিবডি। সিগন্যাল বার্তা বহন কে করে? হরমোন। বাহককে মানে বিভিন্ন কিছু ট্রান্সপোর্ট করতেছে কেমন? প্রোটিন, হিমোগ্লোবিন। তারপর হচ্ছে কোষীয় মার্কারকে হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স, এমএইচসি বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে ক্যাটালিস্ট, এনজাইম কি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। অ্যামাইলেস কিন্তু প্রোটিন, যেটা কি মানে আমাদের যে কার্বোহাইড্রেট হজমে হেল্প করে। মোটাইল প্রোটিন কোনগুলো? অ্যাক্টিন, মায়োসিন, যেগুলো আমাদের মাংসপেশির ফ্লেকশন এক্সটেনশনে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে তেমন কিছু পড়ার নাই। আটটি এই যে জাস্ট দাগানো লাইনগুলো একটু পড়বা। আদর্শ প্রোটিন বাজার ডিম, দুধে, এগুলো একটু পড়বা। তারপর গর্ভবতী মহিলা 71 গ্রাম লাগে, এটা, ঠিক আছে। তাহলে আমাদের প্রোটিন শেষ। প্রোটিনের একদম প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিটেলসে বলে দিয়েছি। এখন আমরা লিপিড পড়বো, ঠিক আছে। লিপিড থেকে এখানে হচ্ছে দেখো লিপিড কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে তৈরি স্নেহ জাতীয় পদার্থ, ঠিক আছে, লিপিড বলা হয়। রাসায়নিকভাবে এটা মনে রাখা দরকার, এখান থেকে ইম্পর্টেন্ট। অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলে, ঠিক আছে। তোমাকে প্রশ্ন আসতে পারে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার কি? লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, তো লিপিড অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বলছে দেখো তাপমাত্রায় কতিপয় লিপিড শক্ত থাকে, ঠিক আছে। যে সাধারণ তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতিপয় লিপিড তরল থাকে, মানে 20 ডিগ্রির উপর ভিত্তি করে মানে তরলও থাকতে পারে আর সলিডও থাকতে পারে, ঠিক আছে। শক্ত কঠিন লিপিডকে চর্বি বা স্নেহ, আর তরল লিপিডকে তেল বলা হয়। এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। লিপিডের নির্দিষ্ট কোনো কি গলনাঙ্ক নেই, তো তোমাকে বলতে পারে লিপিডের গলনাঙ্ক কত, ওখানে অপশনে থাকবে নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই, তো ওটা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, লিপিডের বৈশিষ্ট্য কী? লিপিডের বৈশিষ্ট্য হলো দেখো লিপিড বর্ণহীন, ঠিক আছে। এটা যেহেতু হচ্ছে এস্টার কিন্তু বর্ণহীন হয়, গন্ধহীন, স্বাদহীন। তারপর হচ্ছে আর লিপিড পানিতে কি অদ্রবণীয়, ফ্যাট জাতীয় জিনিস পানিতে দ্রবণীয় হয় না, ঠিক আছে। তুমি যখন তুমি চর্বি জাতীয় জিনিস খেয়ে হাত ধুতে যাও, পানি দিয়ে কিন্তু পরিষ্কার হয় না, তোমার সাবান ইউজ করা লাগে, তাই তো। ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম এসবে কি দ্রবণীয়, ঠিক আছে। এগুলো নন পোলার, এই জন্য এগুলো তো দ্রবণীয়। ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে কাজ করে, বুঝছো। তারপর লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে বাসে, বুঝছো। আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কি পানি থেকে কম, এটা। তারপর হাইড্রোলাইসিস শেষে এদের ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়, এরা কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয় মানে হাইড্রোলাইসিস শেষে, ঠিক আছে। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে, ঠিক আছে। মানে আণবিক ওজন যত বৃদ্ধি পাবে এর গলনাঙ্ক বৃদ্ধি পাবে, মানে নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। আমরা এখানে যেটা পড়ছি সেটাই এখানে কি জাস্টিফাই করতেছে, লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। লিপিড যে সুদান 3 দ্রবণের সাথে কি লাল বর্ণ ধারণ করে, খুবই ইম্পর্ট্যান্ট, বারবার আসে। কোন দ্রবণের সাথে সুদান 3 আর লাল বর্ণ ধারণ করে? সাধারণত কিছু লিপিড তরল আর কিছু লিপিড কি কঠিন অবস্থায় থাকে। লিপিডের গঠন সাধারণত কি গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে লিপিড গঠিত হয়। ফসফোলিপিডে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড ছাড়া ফসফরাস, নাইট্রোজেন বেস থাকে। যেগুলো ফসফোলিপিড ওখানে কি থাকে? গ্লিসারল থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, এছাড়াও ফসফরাস বা নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে। ঠিক সেমভাবে গ্লাইকোলিপিডে কী থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকবে, গ্লাইকো যেহেতু সুগার থাকবে, নাইট্রোজেন গঠিত বেস থাকবে। মোম জাতীয় লিপিডে গ্লিসারলের পরিবর্তে অ্যালকোহল বা কোলেস্টেরল থাকে, ঠিক আছে। এটা মনে রাখা লাগবে। লিপিডের কাজ কি দেখো, লিপিডের কাজ কি? চর্বি ও তেল জাতীয় উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। চর্বি কিন্তু আমাদের অনেক বেশি কি এনার্জি দেয়, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে হেল্প করে। এই যে আমরা ফসফোলিপিড বাইলেয়ার পড়ে আসছি, ওইটাই বলছে বিভিন্ন মেমব্রেন গঠনে হেল্প করে। মোম জাতীয় লিপিড কি
বহিরাবরণ তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আর যে কিউটিকলে কিন্তু কি থাকে, লিপিড থাকে, মোম জাতীয় লিপিড, ঠিক আছে। তারপর হচ্ছে কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, বিভিন্ন এনজাইমে কি মানে একটা গ্রুপ হিসেবে অ্যাড হয় লিপিড, ঠিক আছে। যেমন ফসফোলিপিডে কি আয়নের বাহক হিসেবে কাজ করে। তারপর সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে, প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে, লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে লিপিড হচ্ছে 3 ধরনের, ঠিক আছে। এখান থেকে এটা ক্লাসিফিকেশনটা মাস্ট। সরল লিপিড, স্নেহ দ্রব্য আর মোম। তারপর হচ্ছে উদ্ভূত লিপিড মানে ডিরাইভড লিপিড যেগুলো আছে, ডিরাইভড, ঠিক আছে। ডিরাইভড লিপিডের মধ্যে কি আছে, স্টেরয়েড, টার্পিন, রাবার। স্টেরয়েডের মধ্যে কি যেমন ধরো হরমোন আছে, সেক্স হরমোন যেগুলো আছে এগুলো সবগুলো স্টেরয়েড। তারপর হচ্ছে টার্পিন, রাবার এগুলো। তারপর যৌগিক লিপিড মানে দুইটা লিপিডের সাথে অন্য কিছু যুক্ত হওয়া, যেমন লিপিডের সাথে ফসফেট যুক্ত হলে ফসফোলিপিড, লিপিডের সাথে গ্লাইকোজেন সাবস্টেন্স যুক্ত হলে, ঠিক আছে, গ্লাইকোজেন ডেরিভেটিভস বা এই কার্বোহাইড্রেট যুক্ত হলে গ্লাইকোলিপিড, সালফার যুক্ত হলে সালফোলিপিড, এই প্রোটিন যুক্ত হলে লিপোপ্রোটিন, ঠিক আছে, বা প্রোটিনোলিপিড যেটাই বলো তুমি। তারপর হচ্ছে এখান থেকে এই যে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে লিপিড কত প্রকার, 3 প্রকার, এগুলো পড়বা। তারপর এগুলোর এক্সাম্পলগুলো পড়বা। আণবিক গঠন অনুযায়ী লিপিড 5 প্রকার, এক্সাম্পলগুলো পড়বা, মাস্ট পড়বা। তারপর হচ্ছে এখান থেকে চর্বি কি, তেল কি, এগুলো পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। চর্বি ও তেলের মধ্যে পার্থক্য অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, চর্বি দেখো, চর্বি হচ্ছে লম্বা চেইন। চর্বি যেহেতু হচ্ছে সলিড, তো ওখানে লম্বা চেইনের ফ্যাটি অ্যাসিড থাকে। আর তেল যেহেতু হচ্ছে তরল, তো এখানে খাটো শিকল ফ্যাটি অ্যাসিড থাকে, শর্ট চেইন, ঠিক আছে। তো আর চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড, ঠিক আছে। আর অসম্পৃক্ত তেল হচ্ছে অসম্পৃক্ত, এটা হচ্ছে কঠিন, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল। এটা হচ্ছে গলনাঙ্ক অনেক বেশি, অবভিয়াসলি এটা যেহেতু সলিড এটা গলনাঙ্ক বেশি হবে, গলনাঙ্ক কম 5 ডিগ্রির কাছাকাছি, এই জন্য এটা তরল থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভিজ্জ উদাহরণ হচ্ছে কি, ভোজ্য তেল, বাকিগুলো তো মনে রাখতে পারবা। ট্রাইগ্লিসারাইড কি, দেখো ট্রাইগ্লিসারাইড এক অণু গ্লিসারলের সাথে 3টা যদি ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় ওটাকে ট্রাইগ্লিসারাইড বলে। ট্রাই মানে 3, গ্লিসারাইডের সাথে এক অণু গ্লিসারাইডের সাথে 3টা কি যুক্ত হচ্ছে, ফ্যাটি অ্যাসিড। ওকে, তো 3 অণু এক অণু গ্লিসারাইডের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড জুড়ে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, আর তারপর হচ্ছে এই সময় 3 অণু পানি তৈরি হয়, 3 অণু পানি তৈরি হয়, কাজেই এটি হলো কি ডিহাইড্রেশন প্রক্রিয়া। মানে এখানে যদি 3 অণু পানি তৈরি হয়, এখানে 3 অণু পানি যায়, এটা কি এই ডিহাইড্রেশন প্রক্রিয়া। মানে ট্রাইগ্লিসারাইড কি প্রক্রিয়ায় তৈরি হয়, ডিহাইড্রেশন প্রক্রিয়ায় তৈরি হয়, কারণ এখানে 3 অণু পানি তৈরি হয়, ঠিক আছে। তো ফ্যাটি অ্যাসিড চেইনে কোনো ডাবল বন্ড থাকে না, তাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মানে ডাবল বন্ড না থাকলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর যদি ডাবল বন্ড থাকে তাহলে কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। নর্মাল জিনিস পড়ে আসছো, 9-10 থেকেই পড়ে আসতেছো, ঠিক আছে। তো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি, লিনোলেনিক অ্যাসিড। তারপর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি আছে, স্টিয়ারিক অ্যাসিড। তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কী করে জানো, আমাদের যে আর্টারি আছে, আর্টারিতে হচ্ছে জমা হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস সৃষ্টি করে, প্ল্যাক সৃষ্টি করে। তো ওইটার কারণে আমাদের হচ্ছে হার্ট ডিজিজ হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়। তো এটা মনে রাখবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, স্ক্লেরোসিস। ওকে, এটা মনে রাখবা, বুঝছো। তারপর এখান থেকে এগুলো দেখার দরকারও নাই। তারপর এখান থেকে দেখবা যেই এই যেহেতু হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কী করে জানো, এগুলো হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ। মানে আমাদের যেই থেকে আমাদের হার্ট বা আর্টারি থেকে রক্ত থেকে, মেনলি রক্ত থেকে কি যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে কোলেস্টেরলকে নিয়ে লিভারে নিয়ে চলে যায়। এই জন্য এগুলো হচ্ছে কি আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, এগুলো কাজ করে অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এখানে এগুলো একটু পড়বা। এখান থেকে হচ্ছে সিস ফ্যাটি অ্যাসিড, অলিভ অয়েল দেহের জন্য উপকারী, ট্রান্স ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অপকারী, কারণ ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি অ্যাথেরোস্ক্লেরোসিস করে, বুঝছো। তারপর হচ্ছে আবশ্যকীয়, কারণ কি এটা হচ্ছে মানে আর এটাকে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কেন বলতেছে, ওই যে এটা যেহেতু আমাদের খাবারের সাথে গ্রহণ করা লাগে, মানে এটা আমাদের দেহ সিনথেসিস করতে পারে না, ঠিক আছে। এরপর মোম ওয়্যাক্স, এখানে 24 থেকে 36টা কার্বন থাকে। তারপর হচ্ছে মোম পাওয়া যায় 14 থেকে 36, অ্যালকোহলের পরিসর কি 16 থেকে 36। এগুলো জাস্ট একটু পড়তে পারো, ডিং দিতে পারো। মোমের কাজ আমরা আগেই পড়ে আসছি, এটা প্রতিরোধক হিসেবে কাজ করে।
তারপর মোমবাতি তৈরি হয়, ঠিক আছে। যৌগিক লিপিড কম্পাউন্ড, ওই যে লিপোপ্রোটিন, ফসফোলিপিড, এগুলো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বাদ দেওয়ার কিছু নেই, এখান থেকে 100 বার প্রশ্ন আসে, ঠিক আছে। মেডিকেলে 100 বার প্রশ্ন আসে। সেটা হচ্ছে ফসফোলিপিড গ্লিসারল ফ্যাটি অ্যাসিড ও ফসফেটের সমন্বয়ে তৈরি। তো এটাকে ফসফোলিপিড বলে। কী কী আছে? লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, এগুলো আছে। এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? ফসফোলিপিড কি? ফসফোটাইডিক, এটার উপাদান, এর সেল মেমব্রেন এইসবে পাওয়া যায়, এগুলো পড়বা। ফসফোলিপিড কি? আমাদের যে মেমব্রেন আছে, মেমব্রেনে হেল্প করে। রক্ত ফসফোলিপিড কিন্তু কি একটা যে আমাদের ব্লাড ক্লটিং আছে ওখানে হেল্প করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ঠিক আছে। এই যে রক্ত জমাট বাঁধে, আয়ন বাহক হিসেবে কাজ করে, কোষ ঝিল্লি অঙ্গাণু হিসেবে কাজ করে। এইসব অঙ্গাণু ঝিল্লি গাঠনিক উপাদান হিসেবে কোষের বেদ্যতা, মানে এই যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে ওইটার পারমিয়েবিলিটিটা কিন্তু ডিটারমাইন করে কি? ফসফোলিপিডই ডিটারমাইন করে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, ঠিক আছে। তারপর উদ্ভিজ্জ তেল ফসফোলিপিড সমৃদ্ধ, এগুলো একটু পড়বা। তারপর গ্লাইকোলিপিড, সরলিপিডের সাথে যখন কি কার্বোহাইড্রেট যুক্ত হয় এটাকে গ্লাইকোলিপিড বলে। এতে ফসফেটের পরিবর্তে কি থাকে? সুগার থাকে। সুগারের মধ্যে কি? গ্যালাক্টোজ, গ্লুকোজ, এই ধরনের কার্বোহাইড্রেট থাকে। তো এখানে কি আছে? উদ্ভিদের এই যে ক্লোরোপ্লাস্টের মেমব্রেন গ্লাইকোলিপিড অধিক থাকে। ফটোসিন্থেসিস অঙ্গে গ্লাইকোলিপিড থাকে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে। আমরা কিন্তু পড়ে আসছিলাম এই প্রথম চ্যাপ্টারে গ্লাইকোক্যালিক্স কি, কাভারিং, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা কী করে? ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা রাখে। স্বাভাবিক প্রোটিন, এটা যেহেতু এটা যেহেতু লিপিড, ফটোসিনথেটিক অঙ্গাণুতে কাজ করে, ঠিক আছে। তারপর ফটোসিনথেসিস সাহায্য করে। তারপর এগুলো হচ্ছে পড়বা। ঠিক সেমভাবে লিপোপ্রোটিনটা পড়বা। লিপিড প্রোফাইল থেকে এটা পড়বা, মাস্ট মনে রাখতে হবে কোনটা হচ্ছে কত থেকে কত বেশি হলে, কত কম হলে কি হয়, ঠিক আছে। টোটাল কোলেস্টেরল 200-র কম হলে ভালো, এইচডিএল 40-এর বেশি হলে ভালো, এলডিএল 100-এর কম হলে ভালো, ট্রাইগ্লিসারাইড 150-এর কম হলে ভালো, ঠিক আছে। এগুলো মনে রাখবা। এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট একটু মনে রাখবা, ওকে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলতেছি, তো যেন তোমরা এটা হচ্ছে এই ক্লাসটা তাড়াতাড়ি করে তোমরা যেন বইটা পড়তে পারো, ঠিক আছে। যেগুলো বুঝিয়ে দেওয়ার, যেগুলো মানে আমার মনে হচ্ছে তোমরা পারবে না, সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এরপরেও যদি প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সলভ করে দিব। আর ডিরাইভ লিপিড দেখো, যেসব যৌগ আইসোপ্রিন এককে পলিমার দিয়ে গঠিত তাদের টার্পিনয়েড বলে। মানে আইসোপ্রিন একটা একক আছে C5H8, এগুলো দিয়ে যেই হচ্ছে লিপিডগুলো তৈরি হয় এগুলোকে টার্পিনয়েড বলে, ঠিক আছে। আচ্ছা, আইসোপ্রিন হলো 5 কার্বনমিষ্ট যৌগ। তারপর স্টেরয়েড, টার্পিন, রাবার। টার্পিনয়েড লিপিডের উদাহরণ। টার্পিনয়েড লিপিড কি? 3 প্রকার এগুলো, ঠিক আছে। স্টেরয়েডে কি হয় দেখো, স্টেরয়েড কি জানো? মানে 4টা যদি কার্বন রিং থাকে, ঠিক আছে, এভাবে যদি কার্বন রিং থাকে, এই কার্বন রিংয়ের উপর পার্শ্ব শিকল নিয়ে গঠিত হচ্ছে স্টেরয়েড। মানে 4টা কার্বন রিং থাকে, ওইটার সাথে যদি হাইড্রোক্সিল বা অন্য কোনো মূলক যুক্ত হয়ে যেই লিপিডটা তৈরি হয় ওইটাকে স্টেরয়েড বলে, ঠিক আছে। যেসব স্টেরয়েড এক বা একাধিক এই যে হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাদের কি? স্টেরল বলে, ঠিক আছে। আর মানে যখন হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হবে ওইটাকে স্টেরল বলবে। আর যদি কার্বন শিকল, মানে কার্বন পার্শ্ব শিকল 4টা এই যে কার্বন রিং দ্বারা তৈরি হয় ওটাকে স্টেরয়েড বলে, ঠিক আছে। বা ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া ছাড়া অন্য স্টেরল বিদ্যমান, এরা মুক্ত অবস্থায় গ্লাইকোসাইড হিসেবে বিদ্যমান থাকে। কোলেস্টেরল, স্টিগমা স্টেরল, আর্গোস্টেরল, এগুলো থাকে। ডিজিটালিন উদাহরণ। হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন ব্যবহৃত হয়, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মনে রাখবা 4টা কার্বন রিং দ্বারা কি তৈরি হয়? স্টেরয়েড। এটার সাথে যদি একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে ওইটা স্টেরল, ঠিক আছে। তারপর নিউরোস্পোরা, ইস্টে আর্গোস্টেরল পাওয়া যায়। আলো চুপিরাতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। তারপর হচ্ছে অধিক পরিমাণে কোলেস্টেরল প্রাণীদেহে পাওয়া যায়। এটা ইম্পর্টেন্ট। এই যে কোলেস্টেরল কি? পিত্তের প্রধান উপাদান, ভিটামিনের ডি এর পূর্বসূচক কি? কোলেস্টেরল। কারণ এই যে আমরা হচ্ছে, তোমরা যখন হচ্ছে এমবিবিএসে বা বিডিএসে পড়বা, বায়োকেমিস্ট্রিতে তোমরা পড়বা 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, ওটা কিন্তু ইয়া থেকে আসে 7 ডিহাইড্রো কোলেস্টেরল থেকে, ঠিক আছে। পিত্তের প্রধান উপাদান ও কিন্তু কি? কোলেস্টেরল, বাইল সল্ট যেটা বলে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেনের গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে। এটা যদি একটু বলে দিই, ভিটামিন ডি হচ্ছে কোত্থেকে আসে? 7 ডিহাইড্রো কোলেস্টেরল এখান থেকে আসে। এগুলো তোমরা এমবিবিএসে যখন চান্স পাবা তখন পড়বা জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমি তাড়াতাড়ি বলতে গিয়ে যদি কোথাও যদি ভুল হয় ওটা একটু আমাকে ঠিক করে দিও, ঠিক আছে। আচ্ছা, টার্পিন কি হয়?
দেখো টারপিনের মধ্যে কি ওই 10 থেকে 40টা কার্বন পরমাণু আইসোপ্রোনেট একক থাকে, টারপিন বলে। টারপিন কোথায় কোথায় পাওয়া যায়? পুদিনা, তুলসী ইত্যাদি উদ্যায়ী তেল হিসেবে টারপিন পাওয়া যায়, সুগন্ধি কাজে ব্যবহৃত হয় মেনলি। রাবার হচ্ছে 3000 থেকে 6000 কি আইসোপ্রিন একক যুক্ত হয়ে ওইটা রাবার। দেখো 30 থেকে 40টা, 10 থেকে 40টা যেটা হয় সেটা হচ্ছে টারপিন, ঠিক আছে। আর 3000 থেকে 6000 যেটা সেটা হচ্ছে রাবার। আর হচ্ছে টারপিনয়েড কারা? যারা হচ্ছে আইসোপ্রিনয়েড একক দ্বারা তৈরি, ওরা হচ্ছে টারপিনয়েড। তিন জিনিস মনে রাখতে হবে, বুঝতে পারছো? তো এই যে বিশ্বের 80% রাবার এর সাথে জড়িত, এখান থেকে এই জিনিসটা পড়তে পারো, ফিকাস ইলাস্টিকা এই কোন গোত্রের, এটা একটু মনে রাখতে পারো যদি বেশি পড়তে চাও। তারপর ভিন্ন ধর্মের লিপিড আছে, দেখো সরি ক্যারোটিনয়েড, এগুলো হচ্ছে দেখো পিগমেন্ট। তো এরা কী করে? ফটোট্রপিজম করে। তো মানবদেহে বিটা ক্যারোটিন ভেঙে কি 2 অণু ভিটামিন এ তৈরি করে, যা থেকে পরে রডপসিন তৈরি হয়। রডপসিন কি আমাদের ভিশনে হেল্প করে, ঠিক আছে। ডিমের কুসুম এগুলোতে বিটা ক্যারোটিন পাওয়া যায়, এগুলোকে ক্যারোটিনয়েডস বলে, ঠিক আছে। বিটা ক্যারোটিন হচ্ছে কি এক ধরনের ক্যারোটিনয়েডস। ওকে, স্টেরয়েড হচ্ছে কি টেস্টোস্টেরন আর এস্ট্রোজেন হচ্ছে কি এই স্টেরয়েড হরমোন, যেগুলোকে সেক্স স্টেরয়েড বলে আর কি। তো এগুলো কি মানুষের যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে। তারপর কোষঝিল্লির স্টেরয়েডগুলো কি কোষঝিল্লি গঠনে সাহায্য করে। টেস্টোস্টেরন অন্যান্য স্টেরয়েড হরমোন সৃষ্টির সূচনা, তারপর বাইল সল তৈরিতে কি এই যে স্টেরয়েড হরমোন লাগে, স্টেরয়েড হরমোন বলছে স্টেরয়েড লাগে। তারপর হচ্ছে রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল দ্রবণীর লুমেন বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। কোলেস্টেরল কি এক ধরনের স্টেরয়েড, তো ওইটা ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস করে। রক্তে এলডিএল থাকা ক্ষতিকর আর এইচডিএল থাকা কি মঙ্গলজনক, ঠিক আছে। আচ্ছা, তারপর ভিটামিন সমূহ, ক্যারোটিনয়েড, এইসবের কত আইসোপ্রিন রাসায়নিক পরিবর্তন কোভালেন্ট লিঙ্কিংয়ের মাধ্যমে তৈরি হয়। ক্যারোটিনয়েড থেকে ভিটামিন এ পাওয়া যায়। এসব এখান থেকে পড়বা। ভিটামিন কে, যে ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এই ভিটামিন ই একদল ভিটামিন ই হিসেবে পরিচিত। ভিটামিন কে সবুজ শাকসবজি পাওয়া যায়, জারণ বীজাণুর ক্ষতিকর দিক থেকে রক্ষা করে। এই জিনিসটা পড়বা, এগুলো সবগুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা, লিপিডের ভূমিকা, এই যে রক্ত জমাট বাড়তে হেল্প করে কে? ভিটামিন কে। ভিটামিন কে কিন্তু হচ্ছে কি দেওয়া হয় রক্ত যেন জমাট বাঁধে, সার্জারির সময় অনেক সময় দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে লিপিডের কাজগুলো, লিপিডের কাজের মধ্যে আছে দেখো যে লিপিড শক্তি সঞ্চারিত করা। আমরা যা পড়ে আসছি সেগুলো, ঠিক আছে, এটা পুরোটা পড়বা, ওকে। আর লিপিডের প্রকারভেদগুলো, কোন লিপিড কী করে, এটা মাস্ট পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এনজাইমের জ্ঞাটা পড়বা। এনজাইম হচ্ছে লিভিং সিস্টেমে থাকে, ঠিক আছে। এনজাইম প্রাণ রাসায়নিক অবস্থা বহুলাংশে এনজাইম কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বিজ্ঞানী কুন এটা জ্ঞা করেন, এনজাইম শব্দটি ব্যবহার করেন ইস্ট কোষে জাইমেস আবিষ্কৃত হয়, ঠিক আছে, আবিষ্কৃত হয়। এনজাইমকে জৈব অনুঘটক বা অর্গ্যানিক ক্যাটালিস্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোটিন। যে প্রোটিন, ঠিক আছে, এনজাইম কি প্রোটিন না, আমরা পড়ে আসছি। যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থাকে, খুব অল্প মাত্রায় থাকে, বিক্রিয়ার হারকে, বিক্রিয়ার হারকে, এটাই খেয়াল রাখবা। এখান থেকে কোয়েশ্চেন আসে, এইটা হচ্ছে কট সেকশন, মানে অনেকে বিক্রিয়া দিকে দেখা দেয়, বাট এটা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। তোমরা কিন্তু কেমিস্ট্রিতে এইসব বেসিক পড়ে এসেছো, ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার পর নিজেরা কি মুক্ত অপরিবর্তিত থাকে, তাকে কি বলে? এনজাইম বলে, ঠিক আছে। আচ্ছা, এনজাইমের ভৌত বৈশিষ্ট্য, এনজাইমের ধর্ম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে সবগুলো লাগবে তোমার ভাইয়া, বুঝছো? তো এখান থেকে দেখো এনজাইম হচ্ছে কি প্রধানত প্রোটিন ধর্মী, কারণ প্রোটিন দিয়ে এনজাইম তৈরি হয়, বুঝছো। জীবকোষে এনজাইম কলোয়েড অবস্থায় থাকে, এটাও ইম্পর্টেন্ট। এদের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। 6 থেকে 9-এর মধ্যে থাকলে এনজাইম কাজ করে, মানে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারে, ঠিক আছে। এরা হিট সেন্সিটিভ, হিট লেভাইল বলা হয় বা হিট সেন্সিটিভ বলা হয়। তো এরা হচ্ছে 35 to 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করে। তো এই দুইটা জিনিস মনে রাখবা ভাইয়া, পিএইচ হচ্ছে 6 থেকে 9, আর হচ্ছে টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে 35 to 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অধিক তাপে এনজাইম বিনষ্ট হয়ে যায়, কম তাপে নষ্ট হয় না, ঠিক আছে, নর্মাল। এই দুইটার মাঝে বেশি হলে হচ্ছে কি নষ্ট হয়ে যাবে, আর কম তাপে নষ্ট হয় না। এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান থাকে, ওই যে এখানে এই সংজ্ঞাতে বলে আসছি, ঠিক আছে। কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার সাম্য অবস্থার পরিবর্তন করে না। খুবই ইম্পর্ট্যান্ট লাইন, বারবার পড়বা, বারবার যেন এটা মনে থাকে, এটা যেন ভুল না করো, ঠিক আছে। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, মানে একটা এনজাইম স্পেসিফিক এনজাইম একটা স্পেসিফিক রিয়েকশনকে হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে। এটা
আচ্ছা, তারপর হচ্ছে এনজাইম শুধুমাত্র জীবকোষে উৎপন্ন হয়, কার্যকারিতার জন্য এদের পানি প্রয়োজন হয়। ইম্পর্ট্যান্ট, প্রাণী সব এনজাইম দ্রবণীয়, ঠিক আছে, এটা পড়বা, পড়িয়ে দিলাম, রিলেট করে পড়বা, ঠিক আছে। এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পড়বা, এখানে যা পড়ছে তাই, ঠিক আছে। শর্ট প্রোটিন এনজাইম ধর্মী, তাহলে প্রোটিন যা হবে তাই তো এটাই হবে, তাই না? তো এখানে জাস্ট একটু পড়ে নিবা। তারপর হচ্ছে সাবস্ট্রেট অনুযায়ী, দেখো এনজাইমের নামকরণ কীভাবে করা হয় সাবস্ট্রেটের নাম অনুসারে। ধরো সুক্রোজের উপর কাজ করতেছে তাহলে সুক্রেজ, ইউরিয়ার উপর কাজ করতেছে ইউরিয়েস, টাইরোসিনের উপর কাজ করতেছে টাইরোসিনেজ, ঠিক আছে। বিক্রিয়ার ধরন অনুসারে, ধরো হাইড্রোলাইসিস বিক্রিয়া তাহলে হাইড্রোলাইস এনজাইম, অক্সিডেশন বিক্রিয়া তাহলে অক্সিডেজ, ঠিক আছে, এভাবে। তারপর হচ্ছে আমাদের এনজাইমে মানে হচ্ছে প্রস্থেটিক গ্রুপ থাকে, মানে একটা এনজাইম হচ্ছে একা যেটুকু কাজ করে, প্রস্থেটিক গ্রুপ যদি এটার সাথে কাজ করে তাহলে ডাবল ইফিসিয়েন্সির সাথে কাজ করে। তো এটাই হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে। সব এনজাইমই হচ্ছে প্রোটিন, ঠিক আছে। শুধু এনজাইম প্রোটিন দিয়ে গঠিত হলে তাকে সরল এনজাইম বলে। আর কোনো এনজাইমে যদি প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকে তাকে কনজুগেটেড প্রোটিন বলে, ঠিক আছে। কনজুগেট মানে হচ্ছে একসাথে হওয়া, মিলিত হওয়া। তাহলে এই প্রোটিনের সাথে নন প্রোটিন একটা সাবস্টেন্স যুক্ত হচ্ছে এনজাইমের সাথে, তো ওটাকে আমরা কনজুগেটেড প্রোটিন বলি, ঠিক আছে। মানে প্রোটিনের সাথে, পুরো এনজাইমের প্রোটিনের সাথে। কনজুগেটেড প্রোটিনের যেটা প্রোটিন অংশ সেটাকে বলা হয় অ্যাপো এনজাইম, কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর এনজাইমের প্রস্থেটিক গ্রুপ যদি কোনো ধাতুর মেটাল হয় তাকে কোফ্যাক্টর বলে। কোফ্যাক্টর কখন বলি, দেখো কোফ্যাক্টর কখন বলি, সেটা যদি মেটাল হয়। আর অ্যাপো এনজাইম কি, ওই যে মানে এই যে আমাদের কনজুগেটেড প্রোটিন আছে এটার এনজাইম পার্টটা, মানে প্রোটিন পার্টটা হচ্ছে কি অ্যাপো এনজাইম, ঠিক আছে। এটার মানে প্রস্থেটিক গ্রুপের এই যে মানে আমাদের কনজুগেটেড প্রোটিনের যেটা হচ্ছে কি প্রোটিন অংশ সেটাকে অ্যাপোএনজাইম বলে, আর নন প্রোটিন অংশকে কি বলে, প্রস্থেটিক গ্রুপ বলে, ঠিক আছে। পূর্বে এদের কি বলা হতো, কোফ্যাক্টরকে, এই যে কোফ্যাক্টরকে কি বলা হতো, অ্যাক্টিভেটর বলা হতো। অ্যাক্টিভেটরগুলো মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, কোএনজাইম, এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি যদি দেখো এখন হচ্ছে মেটাল হলে এটা কোফ্যাক্টর, তা এনজাইমের প্রস্থেটিক গ্রুপ যদি এটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তাকে কোএনজাইম বলে। মানে এনজাইমের সাথে যদি আরেকটা হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ যুক্ত হয় সেটাকে কোএনজাইম বলে। তো কোএনজাইমের মধ্যে আছে কি আছে, এফএডি, এফএমএন, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এগুলো আছে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নিবা। তারপর হচ্ছে এনজাইমের কীভাবে কাজ করে, দেখো এনজাইমে হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকে। মনে করো এটা একটা এনজাইম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এখানে এসে হচ্ছে বিক্রিয়ার জিনিসগুলো যুক্ত হয়, তো তারপর বাইন্ড করে তারপর কাজ করে, ঠিক আছে। আচ্ছা, কোনো নির্দিষ্ট এনজাইমে একাধিক সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট থাকে, ঠিক আছে। ইমিল ফিশার হচ্ছে অ্যাক্টিভ সাইট প্রস্তাব করেন, ঠিক আছে। এটা হচ্ছে তালা চাবির মতো সুনির্দিষ্ট, ফোল্ডিংয়ের মাধ্যমে অ্যাক্টিভ সাইট সৃষ্টি হয়। খুবই ইম্পর্টেন্ট, কিসের মাধ্যমে সৃষ্টি হয়, ফোল্ডিংয়ের মাধ্যমে। একাধিক সক্রিয় স্থান থাকে, ঠিক আছে, তালা চাবির মতো সুনির্দিষ্ট। তারপর এখান থেকে প্রসেসটা পড়বা, ইনডিউসড ফিট কি এজন্য পড়বা, এটা একটু পড়বা। তারপর হচ্ছে দেখো এই যে কিছু মানে ইনহিবিটর যুক্ত হয়, ধরো কোথাও কিছু কিছু এনজাইমের পদার্থে কাজে বাধা দান বা কি বিঘ্ন ঘটায়, এদেরকে ইনহিবিটর বলে। মানে এনজাইমের কার্যকারিতাকে কী করে দেয়, স্লো করে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু কিছু এনজাইম আছে যাদের একাধিক সাব ইউনিট আছে, এদের আকার আকৃতি সহজে পরিবর্তনশীল হতে পারে। তো এই ধরনের এনজাইমকে অ্যালোস্টেরিক এনজাইম বলে। অ্যালোস্টেরিক এনজাইম কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ইফেক্টর নামক বিশেষ অণু, ঠিক আছে। আর এখান থেকে ইনহিবিটরগুলো পড়বা, ওকে। আচ্ছা, এরপর এনজাইমের শ্রেণী বিন্যাসটা দেখো, আচ্ছা, তো সরল এনজাইম কী কী আছে, যৌগিক এনজাইম আছে, ঠিক আছে। তো সরল এনজাইম কী কী, সুক্রেস, অক্সিডেস। আর যৌগিক এনজাইম হচ্ছে ওই যে কনজুগেটেড এনজাইমগুলো, এগুলো হচ্ছে এফএডি, এনএডি, এগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে কী ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে সেটার উপর ভিত্তি করে কী কী এনজাইম, এটা হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা কীভাবে মনে রাখি জানো আমরা, ওটলিল দিয়ে, বুঝছো, ওটলিল, ঠিক আছে। তো দেখো ও দিয়ে অক্সিডোরিডাকটেস, ঠিক আছে। তারপর টি দিয়ে হচ্ছে কি ট্রান্সফারেস, এইচ দিয়ে হাইড্রোলাইটিক এনজাইম হাইড্রোলেস, তারপর হচ্ছে এল দিয়ে লাইএস, আই দিয়ে আইসোমারেস, আর ওইটা দিয়ে হচ্ছে লাইগেস, ঠিক আছে। অটলিল মনে রাখবা, অটলিল মনে রাখলে অশ্লীল থেকে অটলিল, ঠিক আছে। অটলিল মনে রাখবা, বা অটিলিয়াকে তো হচ্ছে না, অটলিল মনে রাখবা, অটলিল থেকে এগুলো পারবা, ঠিক আছে। এখন অক্সিডোরিডাকটেস কী করে, দেখো
এই জাতীয় এনজাইম কোনো পদার্থের সাথে হাইড্রোজেন বা অক্সিজেন বা সংযুক্ত করে অথবা কোনো পদার্থ থেকে এগুলো বিযুক্ত করে, অক্সিডো রিডাকটেস, ঠিক আছে। অক্সিজেন বা হাইড্রোজেন এই ধরনের ইলেকট্রনকে কি সংযুক্ত বা বিযুক্ত করে, অক্সিডো রিডাকটেস করে, ঠিক আছে। এখান থেকে জাস্ট একটা উদাহরণ মনে রাখবা। ঠিক সেমভাবে ট্রান্সফার করে, মানে এক পদার্থ থেকে অন্য গ্রুপকে কি অপসারিত করে সংযুক্ত করে, নর্মাল কাইনেস মনে রাখবা, মাস্ট মনে রাখতে হবে। হাইড্রোলাইটিক এনজাইম এগুলো কি করে, হাইড্রোলেস এরকম টাইপের এনজাইম, ঠিক আছে। সুক্রেস, প্রোটিয়েস, ফসফেটেস এগুলো কি করে, কোনো একটা পদার্থ কি পানি অণু যুক্ত করে, হাইড্রোলাইসিস করে, ঠিক আছে। লাইয়েস মানে কি অন্য কোনো কাদাই হচ্ছে কি মূলক ট্রান্সফার করে, মানে জারণ বিজারণ হাইড্রোলাইসিস ছাড়া যদি হচ্ছে ট্রান্সফার করে সেটা হচ্ছে লাইয়েস। লাইয়েসের উদাহরণ একটা মনে রাখবা, অ্যালডোলেস বা ফিউমারেস, এই দুইটা। আইসোমারেস কি, মানে এই ধরনের এনজাইম অ্যাল্লোস আর কিটোন সুগারের আইসোমারিক পরিবর্তন করে, মানে ধরো এটা হচ্ছে ইয়ে আছে, গ্লুকোজ আছে, এটা ফ্রুক্টোজে কনভার্ট হবে, তো এই অ্যাল্লোস কিটোসের আইসোমারিক পরিবর্তন সাধন করে, ঠিক আছে। ওকে, তারপর লাইগেস কী করে, জোড়া লাগায়, দুই বা ততোধিক সাবস্ট্রেটকে জোড়া লাগায়, নতুন যৌগ সৃষ্টি করে, গ্লুটামিক সিনথেটেস, অ্যাসিটাইল কোয়েস সিনথেটেস, পাইরুভেট, কার্বক্সিলেস, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এখানে আরও আছে, এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে মানে প্রথম 6 প্রকার হচ্ছে আইইউবি অনুসারে, এই 6 প্রকার হচ্ছে তোমরা এমবিবিএসে পড়বা। আর এই আরও 3টা আছে, বুঝছো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের বইয়ে এবিসিতেও নাই, বাট এখানে যেহেতু আছে তো, বাট আইইউবি অনুসারে তোমাকে এরকম প্রশ্ন আছে, বা আইইউবি অনুসারে এনজাইম কত প্রকার, 6 প্রকার, ঠিক আছে। বাট তোমাদের বইয়ে 9টা দেওয়া আছে, এটা খেয়াল রাখবে একটু, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এই হায়ার স্টাডিজে কিন্তু এই যে কার্বক্সিলেস, এপিমারেস এগুলো কিন্তু এগুলোর অ্যান্ডারে পড়ে গেছে। আচ্ছা, কার্বক্সিলেস কী করে, কোনো পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড অণু যুক্ত করে, ঠিক আছে, কার্বক্সিলেস এনজাইম। এপিমারেস কী করে, কোনো পদার্থকে এর এপিমারে পরিণত করে, এপিমারেস। তো এটা পড়বা, কী করে, ফসফেট গ্রুপ যুক্ত করে বা বিযুক্ত করে, এটা হচ্ছে হেক্সোকাইনেস, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আসছেও ম্যাটে। আচ্ছা, এনজাইমের কার্যকারিতা প্রভাবক সমূহ। আচ্ছা, কতটুক বাকি আছে আমাদের, অনেক বাকি। আচ্ছা, আমরা পড়ি আস্তে আস্তে। তো এনজাইমের কার্যকারিতা কী কী ফ্যাক্টরগুলো, এই যে প্রভাবকগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আগে এগুলো পড়ে ফেলো। তাপমাত্রা, পিএইচ, এই দুইটা কিন্তু বলে আসছি, পানি এটাও বলে আসছি। ধাতু দেখো, কোফ্যাক্টর করছি না, কোফ্যাক্টর আমি আবার রিলেট করে বলবো তোমাদের। সাবস্ট্রেটের ঘনত্ব, এনজাইমের ঘনত্ব, প্রোডাক্টের ঘনত্ব, অ্যাক্টিভেটর, প্রতিরোধক, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্যাক্টর, বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 4টা ফ্যাক্টর। দেখো এগুলো কখন বলে আসছিলাম, ওই যে তাপমাত্রা বলছি 35 থেকে 40, পিএইচ বলছি 6 থেকে 9, পানি থাকে, ওই যে এই এনজাইম শুধু কি আমাদের জৈব দেহে উৎপন্ন হয়, ঠিক আছে, আমাদের দেহে যেখানে প্রাণ আছে, তো এই জন্য পানি লাগে। ধাতু কি, ওই যে কোফ্যাক্টর পড়ছি, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলো হচ্ছে কার্যকারিতা বাড়াই দেয়, কোনগুলো কমাই দেয়। তো আমি জাস্ট হচ্ছে কমাই দেয়গুলো মনে রাখতাম, এই যে এজেড, এজি, জেড এন, সিইউ এভাবে মনে রাখতাম, ঠিক আছে। আচ্ছা, জিঙ্কু এভাবে হোয়াট এভার, তারপর এগুলোও মনে রাখবা, ঠিক আছে। এই দুটো মনে রাখবা, দেখো Mg2+, ম্যাঙ্গানিজ 2+, বাট কোবাল্ট আর নিকেলে হচ্ছে কি কোনো আয়ন নাই, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। এখানে অনেক সময় নিকেল 2+ দিয়ে দিতে পারে, বাট ওটা কিন্তু কার্যকারিতা বাড়ায় না, এটা খেয়াল রাখবা, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। ওকে, তারপর হচ্ছে সাবস্ট্রেটের ঘনত্ব। দেখো সাবস্ট্রেটের ঘনত্ব যদি বাড়ে তাহলে কি এনজাইমের কর্মক্ষমতা বাড়বে, নর্মাল ঘনত্ব কমলে কর্মক্ষমতা কমবে, এনজাইমের ঘনত্ব বাড়লে কি কর্মক্ষমতা বাড়বে, স্বাভাবিক। প্রোডাক্টের ঘনত্ব বাড়লে কি এনজাইমের বিক্রিয়ার হার কমে যেতে পারে, কারণ প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমার মেইন কাজ কি, আমার পারপাসটা কি, প্রোডাক্ট তৈরি করা, তাহলে যদি প্রোডাক্ট তৈরি হয় এনজাইমের কার্যকারিতা কমে যাবে, তাই না। আচ্ছা, অ্যাক্টিভেটর কী করে, অ্যাক্টিভেটর উপস্থিতিতে এনজাইমের বিক্রিয়ার হার নির্ভর করে, ওই যে আমরা এখানে পড়ে আসছি না, পড়ে আসছি, এই যে অ্যাক্টিভেটর বলতে মানে আমি, আচ্ছা তোমাকে কি বলি, মানে কোনো একটা বিক্রিয়া শুরু করতেছে, ওটার উপর ভিত্তি করে এনজাইম কিন্তু ক্রিয়া বিক্রিয়া হতে পারে। তারপর প্রতিরোধক, ইনহিবিটর, যদি ইনহিবিটর কাজ করে তাহলে কি এনজাইমের কার্যকারিতা বাধাগ্রস্ত হয়, ঠিক আছে। স্বল্প পরিমাণ এনজাইম প্রচুর পরিমাণ সাবস্ট্রেটকে করতে পারে। এই যে শ্বেতসার 100 ডিগ্রি প্রয়োজন হলেও অনেক তাড়াতাড়ি করতে পারে, জাস্ট একটু রিডিং দিতে পারো, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট আছে সেলুলোজ কিসে ব্যবহৃত হয়, সেলুলোজের কাজগুলো দেখো, সেলুলোজ কী করে, সেলুলোজের কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কাজগুলো পড়বা, ঠিক আছে, কাজগুলো পড়বা, প্রোটিয়েসের কাজগুলো পড়বা, ঠিক আছে, এগুলো একবার রিডিং দিবা, বাট কাজগুলো ইম্পর্ট্যান্ট, যেখানে দাগাই দিচ্ছি অ্যামাইলেজের কাজগুলো পড়বা, ঠিক আছে, ক্যাটালেজের কাজগুলো পড়বা। এই যে দেখো এখানে যেমন হচ্ছে সেলুলোজের কাজ কি, কফি প্রক্রিয়াজাতকরণে, পেপার পাল্পে, ওয়াশিং পাউডার, লন্ড্রি ডিটারজেন্টে গুরুত্বপূর্ণ উপাদান। তারপর প্রোটিয়েস বিভিন্ন, এগুলো সবগুলো পড়তে হবে। দেখো প্রোটিন কিন্তু আমরা পড়ে আসছিলাম না, ওই যে যেমন হচ্ছে কি প্রোটিয়েজের কাজ, ফসফোলিপিড,
ওখানে ফসফোলিপিড না সরি, অনেক ধরনের প্রোটিন কিন্তু ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, রক্ততন্ত্র নিয়ন্ত্রণে প্রোটিয়াস নামক এনজাইম ব্যবহৃত হয়। তো এইভাবে হচ্ছে অ্যামাইলেজগুলো পড়বা, এইটা ইম্পর্টেন্ট অনেক, এটা পড়বা। ক্যাটালেজের কি, চোখের কন্ট্যাক্ট লেন্স, ঠিক আছে, তুমি ক্যাটারেক্ট দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, চোখের ক্যাটালেজ ক্যাটারেক্ট কন্ট্যাক্ট লেন্স এভাবে মনে রাখতে পারো। তারপর জাইমেজের ব্যবহার, লাইপেজের ব্যবহার, অগ্নেশ্বর বিভিন্ন রোগ নির্ণয় এটা ব্যবহৃত হয়, এগুলো সবগুলো পড়বা, ঠিক আছে। আমি দাগে দিচ্ছি মানে এগুলো পড়বা, এগুলো পড়বা, এগুলো অবশ্যই পড়বা, সবগুলো পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে ফলের রস তৈরি, যেমন ফলের রস তৈরি পেকটিন নামক গ্যাপ ব্যবহৃত হয়, ঠিক আছে। পনির তৈরিতে রেনিন ব্যবহৃত হয়। চামড়া প্রোটিওলাইটিক এনজাইম, চামড়াও একদম চামড়ায় প্রোটিন থাকে, তো প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহৃত হয়। অ্যামাইলেজু লাইপেস ব্যবহৃত হয়। হজমে কি পেপসিন, ওই যে আমরা পেপসি খাই, পেপসি কিন্তু পেপসিন থেকে আসছে, পেপসিন হজমে সাহায্য করে, এই জন্য, বুঝতে পারছো। প্রাণ রাসায়নিক, এই দেখো রক্তে ইউরিয়া, ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ইউরিক অ্যাসিড এনজাইম ব্যবহৃত হয়, এগুলো ইম্পর্টেন্ট। তারপর চোখের ছানি অপারেশনে ট্রিপসিন এনজাইম ব্যবহৃত হয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। জমাট রক্ত বাড়ানো, এই জমাট রক্ত গলানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মস্তিষ্ক ধমনির রক্ত জমাট গলাতে ইউরোবাইলেস নামক এনজাইমের ব্যবহার জাপানে সফলতা পেয়েছে, ঠিক আছে, এগুলো। তারপর হচ্ছে রাবার শিল্পে ল্যাটেক্স থেকে রাবার তৈরি করার সময় হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে ক্যাটালিস্ট এনজাইম ব্যবহৃত হয়, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তারপর হচ্ছে এগুলো একবার রিডিং দিয়ে দিবা। আইসক্রিম ক্যান্ডি তৈরিতে এগুলো তেমন দরকার নাই, বাট যেগুলো আমি দাগাই দিছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি কোথাও প্রশ্ন পাও তাহলে এগুলো পড়ে নিবা, যেটা হচ্ছে পড়া হয় না সেটা, ঠিক আছে। আচ্ছা, এনজাইম কোএনজাইম এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। এনজাইম হচ্ছে বড় প্রোটিন অণু, কোএনজাইম হচ্ছে অপ্রোটিন অণু বা ছোট অণু, ঠিক আছে। এনজাইমের আণবিক ওজন বেশি, এর আণবিক ওজন অনেক কম, কাজ হচ্ছে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, এর স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, ঠিক আছে। 50 থেকে 60, এরা কি সহন ক্ষমতা অনেক বেশি। কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে। জৈব অনুঘটক উৎসেচক, ঠিক আছে, জীবকোষ উৎপন্ন হয় না, অজৈব মানে কি, তাহলে বাইরে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তারপর এগুলো বেশি তাপ প্রয়োগে বিনষ্ট হয় না, মানে ওই যে এনজাইমের উল্টাগুলো হচ্ছে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে সারসংক্ষেপ, আর হচ্ছে এই বিষয়ে দক্ষতা অর্জন, এগুলো একটু পড়বা, ঠিক আছে। তাইলে আমাদের শেষ, আমাদের কোষ রসায়ন পুরোটা শেষ। আমরা যদি হিসাব করি, এই যে কোষ রসায়ন পুরোটা শেষ হয়েছে, ঠিক আছে। আমাদের প্রথম 3টা চ্যাপ্টারও শেষ, প্রথম 2টা চ্যাপ্টার, তারপর বাকিগুলো আস্তে আস্তে আমরা শেষ করব, ঠিক আছে। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।